করেন সাউন্ডটা দেখে দেখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানিও। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। আমার ভয়েস কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি। আর ক্লাস শুরু করার আগে আমি একটু কথা বলতে চাই, কারণ হচ্ছে দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টার কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, ঠিক আছে? তো শর্ট সিলেবাসে যেহেতু ছিল না, তোমাদের আমি এমন ভাবেই চ্যাপ্টারটা পড়াবো বা এমন ভাবেই ক্লাস নোটটা তৈরি করেছি যাতে তোমাদের বেসিকের কোনো ঘাটতি না থাকে। আমি একবারে বেসিক থেকেই পড়াবো। আর দ্বিপদী বিস্তৃতির যে 9-10 তো তোমরা আসলে দ্বিপদী বিস্তৃতি পড়ছো, তাই না? 9-10 যতটুকু বেসিক পড়ে আসছো ততটুকু জানা থাকলেই হবে, ঠিক আছে? আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি আজকে। আমাদের আগে বোঝা লাগবে দ্বিপদী কি, বা একটা দ্বিপদী রাশি বলতে আসলে তুমি কি বুঝো সেটা আমাদের আগে বুঝতে হবে। দেখো তো, ছোটবেলায় তো আমরা এটা পড়ে আসছি, a প্লাস বি। a প্লাস বি কে তুমি চাইলে তো a প্লাস বি লিখতে পারবা, তাই না? a প্লাস বি যে কথা, এর উপর যেহেতু কোনো পাওয়ার টাওয়ার নাই, তুমি যা আছে তাই লিখতে পারবা, কোনো সমস্যা নাই। a প্লাস বি হোল স্কোয়ার, এটা তো আমরা ডিরেক্ট ফর্মুলা জানি। a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মানে কিন্তু a প্লাস বি দুইবার গুণাকারে আছে, এটা তো আসলে আমরা বুঝি, তাই না? সিমিলার ভাবে a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব মানে কি? a প্লাস বি তিনবার গুণাকারে আছে। তুমি যদি a প্লাস বি কে তিনবার গুণ করো, a প্লাস বি হোল কিউব তিনবার গুণ করলে ডিরেক্ট এটা আসে, যেটা আসলে আমরা সূত্র আকারে মুখস্থ করতাম। a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস কি বি কিউব। বাট আমাদের ঝামেলাটা কখন হয়ে যায়? যদি এখানে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল কিউব এগুলা না থেকে আমাকে এরকম থাকতো, আমাদের এখানে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 অথবা হোল টু দি পাওয়ার 5, যদি এরকম থাকতো a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে a প্লাস বি 4 বার গুণ হবে। a প্লাস বি কয়বার গুণ হবে? 4 বার। 4 বার তুমি গুণ করবা, গুণ করলে তুমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর যে বিস্তৃতিটা সেটা পাবা। a প্লাস বি হোল কিউব এটাকে তুমি যদি ভাঙো, বিস্তৃতি মানে হচ্ছে ভাঙা, বিস্তৃতি মানে কি? ভাঙা। a প্লাস বি হোল কিউব এটাকে তুমি যদি ভাঙো এরকম একটা বিস্তৃতি পাবা। a প্লাস বি হোল স্কয়ার এটাকে ভাঙলে এরকম একটা বিস্তৃতি পাবা। সেরকম সিমিলার ভাবে তুমি যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এটাকে তুমি ভাঙো, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 কে ভাঙলে অনেক বড় একটা রাশি পাবা। ভাঙবা কিভাবে? a প্লাস বি কে তুমি 4 বার গুণ করবা, গুণ করার পর যে গুণফলটা আসবে সেটাই আমাদের আনসার। কথা ক্লিয়ার? বাট আমি তোমাকে যদি বলি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 এটার মান বের করো, কিভাবে করবা? তুমি কি a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 যেহেতু আছে, a প্লাস বি তুমি 10 বার গুণ করবা? সম্ভব এটা? সম্ভব না। কেন সম্ভব না? তোমার টাইম অনেক বেশি লাগবে, খাতা নষ্ট হবে, সময় নষ্ট হবে, এনার্জি নষ্ট হবে, সবকিছু নষ্ট হবে। তো যদি অনেক বড় একটা রাশি থাকে, পাওয়ার মানে অনেক বড় রাশি, এর উপর যদি মাথায় অনেক বড় পাওয়ার থাকে, এই রাশিগুলোকে ভাঙার জন্য আমরা যেই প্রসেস গুলো ইউজ করি সেই প্রসেস গুলোকে আমরা কি বলি? দ্বিপদী বিস্তৃতি। আশা করি ক্লিয়ার। দ্বিপদী মানে দুইটা পদ। দ্বিপদী মানে কি? দুইটা পদ। এই যে দেখো এখানে দুইটা পদ আছে, এ একটা পদ, বি একটা পদ। এর উপরে যদি মাথায় অনেকগুলো মানে অনেক বড় পাওয়ার থাকে, তখন এটাকে যে ভাঙার প্রসেসটা মানে হচ্ছে বিস্তৃতি। ভাঙার যে প্রসেস, এই পুরো সিস্টেমটাকে আমরা কি বলি? দ্বিপদী বিস্তৃতি বলি বা বাইনোমিয়াল এক্সপানশন বলি। তো দ্বিপদী বিস্তৃতি জিনিসটা কি সেটা আশা করি ক্লিয়ার। এখন কথা হচ্ছে আমরা ভাঙবো কিভাবে, ভাঙার সিস্টেম কি, আমাদের কিছু বেসিক জানা লাগবে। বেসিকটা আমরা একটু দেখি, এরপরে আমরা নেক্সট টপিকে যাইতেছি। তো দেখো, ভাঙার জন্য আমাদের কিছু অবজারভেশন করা লাগবে। কি কি অবজারভেশন করব একটু চেক করি। তুমি যদি একটু দেখো, a প্লাস বি এর উপর পাওয়ার 1 আছে। পাওয়ার 1 থাকলে তো আসলে যা আছে তাই থাকবে, a প্লাস বি আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন a প্লাস বি এর উপর পাওয়ার 2 চলে আসছে, প্রথমে কি আসতেছে দেখো তো। এটাকে আমি প্রথম একটা মানে এটা হচ্ছে প্রথম বর্ণ, এটা কি দ্বিতীয় বর্ণ, এটাকে আমি প্রথম পদ ধরতেছি, এটাকে দ্বিতীয় পদ ধরতেছি আর কি। তো দেখো তো, প্রথম দিকে প্রথম পদের পাওয়ার 2, পরবর্তীতে প্রথম পদের পাওয়ার 1, পরবর্তীতে এখানে এ নাই, দ্যাট মিন্স মনে মনে কিন্তু আমি বলতে পারবো প্রথম পদের পাওয়ার কত? 0। বলতে পারবো না? আমি বলতে পারবো তো।
তো যদি একটু খেয়াল করো আরেকটু সুন্দরভাবে নিচেটা যদি একটু খেয়াল করো, এটা প্রথম পদ, এটা কি দ্বিতীয় পদ। প্রথম পদের প্রথম পাওয়ার 3, পরবর্তীতে পাওয়ার 2, পরবর্তীতে পাওয়ার 1, পরবর্তীতে এখানে কোনো কিছু নাই মানে কিন্তু পাওয়ার 0 আছে। আমি বলতে পারবো কিনা? হ্যাঁ বলতে পারবো। দেখো তো এই প্রত্যেকটা হচ্ছে একটা দ্বিপদী, প্রত্যেকটা একটা কি দ্বিপদী। দ্বিপদী সবসময় যে পাওয়ার বেশি পাওয়ার থাকলেই ভাঙাবো ব্যাপারটা এরকম না, ছোট পাওয়ার থাকলেও কিন্তু এটাকে ভাঙানো যায় দ্বিপদীর মাধ্যমে, ঠিক আছে। আর ছোট পাওয়ার গুলো আমরা ডিরেক্ট ফর্মুলা আকারে মুখস্থ করে আসছি ছোটবেলায়। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা দ্বিপদী বিস্তৃতি। তো যদি আমরা এখানে একটা অবজারভেশন করি, অবজারভেশনের মধ্যে কি আসছে এখানে, প্রথম যে পদ, প্রথম পদের পাওয়ার এক এক করে কমতেছে। প্রথম পদের পাওয়ার এক এক করে কি করতেছে? কমতেছে। দেখো প্রথম পদের পাওয়ার 3, পরে 2, পরে 1, পরে কি 0। পাওয়ার শুরু হবে কিন্তু উপরে যে হোল পাওয়ার থাকবে সেটার উপর ডিপেন্ড করে। উপরে পাওয়ার যদি 5 থাকে তাহলে এর পাওয়ার 5 থেকে শুরু হবে, পরে 4 আসবে, পরে আসবে 3, পরে আসবে 2, পরে আসবে 1, পরে আসবে 0, এভাবে যেতে থাকবে, ঠিক আছে। পরবর্তীতে যদি এখানে পাওয়ার 10 থাকতো 10 থেকে শুরু হইতো, 100 থাকলে 100 থেকে শুরু হবে। এটা আশা করি ক্লিয়ার। মানে একটার পাওয়ার ধীরে ধীরে কমে, একটার পাওয়ার ধীরে ধীরে কি করে কমে, মানে প্রথম পদের পাওয়ার ধীরে ধীরে কমতেছে এখানে, এই অবজারভেশনটা আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি বি এর পাওয়ার একটু চিন্তা করি, দেখো তো বি এর পাওয়ার এখানে কোনো কিছু নাই মানে কিন্তু বি এর পাওয়ার 0 আছে। পরবর্তী পদের মধ্যে বি এর পাওয়ার 1, আর এখানে তো বি এর পাওয়ার আমরা দেখতে পেয়েছি। নিচের টার্ম যেটা আছে সেটা যদি আমি একটু চিন্তা করি, সেই ক্ষেত্রে প্রথমে বি এর পাওয়ার 0, পরে বি এর পাওয়ার 1, পরে বি এর পাওয়ার 2, পরে বি এর পাওয়ার কত 3। দ্যাট মিন্স আমি বলতে পারবো কোন একটা দ্বিপদীর ক্ষেত্রে তুমি যখন ভাঙাবা, ভাঙানোর সময় একটার পাওয়ার ধীরে ধীরে বাড়বে আর একটার পাওয়ার ধীরে ধীরে কমবে। মানে প্রথম যে পদটা থাকবে সেই পদের পাওয়ার ধীরে ধীরে এক এক করে কমবে, দ্বিতীয় যে পদ থাকবে সেই পদের পাওয়ার ধীরে ধীরে এক এক করে বাড়বে। এতটুকু আমি বুঝতে পারছি নাকি বুঝুনি? আশা করি এতটুকু বুঝছো। এখন দ্বিপদীর পাওয়ার বা দ্বিপদীর ঘাত, এটা তোমাদের একটু বুঝতে হবে। দ্বিপদীর ঘাত বলতে আসলে কি বোঝাই তুমি দেখো, এখানকার দ্বিপদীর ঘাত কত আছে? 3। দ্বিপদীর ঘাত কত আছে? 3। দ্বিপদীর ঘাত যত থাকবে প্রত্যেকটা পদের টোটাল ঘাত কত হইতে হবে? দ্বিপদীর ঘাত যত থাকবে প্রত্যেকটা পদের টোটাল ঘাত তত হইতে হবে। তুমি যদি একটু খেয়াল করো, এখানে বি এর পাওয়ার মনে মনে 0 আছে, এই 0 আর 3 ওভারঅল টোটাল পাওয়ার কত আসছে? 3ই তো আসছে। 0 আর 3 যোগ দিলে কত? 3। সিমিলার ভাবে এখানে এর পাওয়ার 2, বি এর পাওয়ার কত? 1, এই 2 আর 1 যোগ দিলে কত? 3। এখানে এর পাওয়ার 1, বি এর পাওয়ার 2, 2 আর 1 যোগ দিলে কত? 3। এখানে 1 সংক্রান্ত কোনো কিছু নাই মানে এর পাওয়ার 0 আছে মনে মনে, 0 আর বি এর পাওয়ার 3 যোগ দিলে কত? 3। তুমি যদি একটু খেয়াল করে দেখো প্রত্যেকটা পদের টোটাল পাওয়ার কিন্তু দ্বিপদীর পাওয়ারের সমান হইতেছে। প্রত্যেকটা পদের টোটাল পাওয়ার কি হবে? দ্বিপদীর পাওয়ারের সমান হবে। এতটুকু বুঝতে পারছি আমি? বুঝছি। এরপর আরেকটা অবজারভেশন আমরা দেখি কি কি এখানে আসতেছে। তুমি যদি একটু খেয়াল করো, এখানে পাওয়ার আকারে ছিল কত? 1। পাওয়ার আকারে ছিল 1, এখানে পদ তুমি কয়টা পাইছো? 2টা। পাওয়ার আকারে ছিল 2, তুমি পদ এখানে কয়টা পাইছো? 3টা। পাওয়ার আকারে ছিল 3, তুমি এখানে পদ কয়টা পাইছো? 4টা। দ্যাট মিন্স আমি বলতে পারবো না পাওয়ার যত পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে। পাওয়ার 1 থাকাকালীন পদ পাইছি আমরা 2টা, পাওয়ার 2 থাকলে পদ পাইছি 3টা, পাওয়ার 3 থাকলে পদ পাইছি 4টা, পাওয়ার যদি 100 থাকে পদ পাবো আমরা 101টা। পদ সংখ্যা সবসময় যত পাওয়ার থাকবে তার চেয়ে একটা বেশি হবে। এতটুকু আমরা অবজারভেশন করে তো পাইলাম, পাইছি কিনা? হ্যাঁ পাইছি। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছি। এখন দেখো পরের স্টেপে যাই। এখন আরেকটা জিনিস আমি একটু বলি, আমরা কিন্তু সবকিছু নিয়ে অবজারভেশন করছি কিন্তু আমরা কিন্তু সহগ নিয়ে কোনো কথা বলি নাই। আমরা শুধুমাত্র কি নিয়ে চিন্তা করছি? পাওয়ার গুলো কিভাবে আসবে সেগুলো নিয়ে চিন্তা করছি। বাট এখানে যে সাথে একটা সহগ আছে, এখানে যে সহগ আছে, এখানে যে সহগ আছে, এখানে যে সহগ আছে, সহগ নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলি নাই। সহগ কিভাবে বের করবা পরে শিখবো, সহগের জানার দরকার নাই সহগ কত আসবে, সহগ আমরা পরে শিখবো। আগে পাওয়ার গুলো কিভাবে বিভক্ত হবে বা কিভাবে ভাঙবা এটা বুঝছো কিনা সেটা বলো। আশা করি বুঝতে পারছো। এখন দেখো সাপোজ আমার কাছে যদি এরকম থাকতো a প্লাস বি হোল টু দি পাওয়ার 7, এটা আছে। যদি আমার কাছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 7 থাকতো, এটাকে আমি কিভাবে ভাঙাইতাম? প্রথম যে পদ, প্রথম পদের পাওয়ার শুরু হবে সর্বোচ্চ থেকে। প্রথম পদের পাওয়ার শুরু হবে কত থেকে? সর্বোচ্চ থেকে। আর দ্বিতীয় যে পদ, দ্বিতীয় পদের পাওয়ার শুরু হবে সর্বনিম্ন থেকে। দ্বিতীয় পদের পাওয়ার শুরু হবে কি থেকে? সর্বনিম্ন থেকে। প্রথম পদের পাওয়ার এক এক করে কমবে, দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়বে। পরবর্তী পদের মধ্যে কি হয়ে যাবে?
এর পাওয়ার 1 কমে হয়ে যাবে 6 আর বি এর পাওয়ার 1 বেড়ে হয়ে যাবে 1। এর পরবর্তী স্টেপের মধ্যে এর পাওয়ার হয়ে যাবে 5, বি এর পাওয়ার হয়ে যাবে 2, এর পাওয়ার হয়ে যাবে 4, বি এর পাওয়ার হয়ে যাবে 3, এর পাওয়ার হয়ে যাবে 3, বি এর পাওয়ার হয়ে যাবে 4। সিমিলার ভাবে এর পাওয়ার 2, বি এর পাওয়ার 5, এর পাওয়ার 1, বি এর পাওয়ার 6, এর পাওয়ার 0, বি এর পাওয়ার কত 7। এটা হচ্ছে আমাদের টোটাল বিস্তৃতি। এটা কি আমাদের টোটাল বিস্তৃতি। আমরা কিন্তু সহগ লিখি নাই, আমি আগেই বলতেছি। এখানে সহগ কত হবে ডোন্ট কেয়ার, পরবর্তী দেখবো আমরা। এখানে সহগ কত হবে আমরা জানি না, এখন সহগগুলো আমরা পরবর্তীতে বের করব। বের করার অনেকগুলো মেথড আছে, আমরা মেইনলি দুইটা মেথড নিয়ে কাজ করব। এখানে যে সহগগুলো আছে, সহগগুলো কত আসবে আমরা কিন্তু জানি না এখন, সহগগুলো আমরা পরবর্তীতে বের করব। বাট পদগুলোর পাওয়ার কিভাবে লিখবা, এই পাওয়ার রিলেটেড যে টপিক বা পাওয়ার তুমি কিভাবে লিখবা, পাওয়ার গুলো কিভাবে বিভক্ত করবা, সেটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আর সিলেবাসের বাইরে আসে, মোটামুটি আসে। এই চ্যাপ্টারটা কঠিন না, সহজ আছে, দেখলে বুঝবা। আশা করি ক্লিয়ার। নেক্সটে যাই। আমরা কি কি অবজারভেশন করছি, সবগুলো অবজারভেশন একটু এখানে সুন্দর করে লেখা আছে। কি চলকগুলো গুণাকারে থাকবে, এ আর বি অবশ্যই গুণাকারে ছিল, এটা অবশ্যই ঠিক আছে। প্রতিটি পদ পরস্পরের সাথে যোগ আকারে থাকবে, প্রত্যেকটা পদ পরস্পরের সাথে কি আকারে ছিল, যোগ আকারে না? হ্যাঁ, প্রত্যেকটা পদ পরস্পরের সাথে যোগ আকারে ছিল, এটা আমরা দেখে আসছি। পরে যদি চিন্তা করো, দ্বিপদীর ঘাত n, দ্বিপদীর ঘাত পাওয়ার আকারে কত থাকতো, যে কোনো সংখ্যা থাকতো, এই যে কোনো সংখ্যাকে আমরা n ধরতেছি, ঠিক আছে। আর দ্বিতীয় চলকের ঘাত কি হইতো, যততম পদ তার চেয়ে 1 কম, যততম পদ তার চেয়ে কি 1 কম হইতো। তুমি যদি একটু খেয়াল করো, দেখো একটা 1 নম্বর পদ, এটা 1 নম্বর পদ, 1 নম্বর পদের মধ্যে দ্বিতীয় পদের ঘাত কত 0, 2 নম্বর পদের মধ্যে দ্বিতীয় পদের ঘাত 1, 3 নম্বর পদের মধ্যে দ্বিতীয় পদের ঘাত 2, 4 নম্বর পদের মধ্যে দ্বিতীয় পদের ঘাত কত 3। যততম পদ দ্বিতীয় পদের ঘাত, দ্বিতীয় যে ইয়াটা আছে, চলকটা আছে, দ্বিতীয় চলকের ঘাত কি হবে, তম পদ থেকে 1 কম না? হ্যাঁ, এটাই লেখা আছে এখানে। দেখো পরবর্তীতে প্রথম চলকের ঘাত কি হবে, প্রথম চলকের ঘাত হবে দ্বিতীয় দ্বিপদীর যে ঘাত, দ্বিতীয় দ্বিপদীর ঘাত থেকে তুমি দ্বিতীয় চলকের ঘাত বিয়োগ দিবা। তুমি চেক করে দেখো, প্রথম চলক এর ঘাত 7, মানে এর ঘাত 6, এর ঘাত 6 আসছে কিভাবে, দ্বিপদীর ঘাত কিন্তু 7, এই যে দ্বিপদীর ঘাত কত 7, দ্বিপদীর ঘাত থেকে তুমি যদি প্রথম চলকের যে ঘাত এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত আসতেছে 6। এটা কত যদি চিন্তা করো, দ্বিপদীর ঘাত 7, এটা থেকে তুমি বাদ দিবা দ্বিতীয় চলকের ঘাত, দ্বিতীয় চলকের ঘাত কত 3, বাদ দিলে আনসার কত আসছে 4, এটা দেখো 4ই আসছে। বুঝা গেছে? এটা জাস্ট অবজারভেশন আর কি। পরবর্তীতে সহগ, সহগ তুমি কিভাবে বের করবা, সহগ বের করার ফর্মুলা হচ্ছে এটা। সহগ কিভাবে বের করবা, দ্বিপদীর ঘাত ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই প্রথম পদের ঘাত ফ্যাক্টোরিয়াল ইনটু দ্বিতীয় পদের ঘাত ফ্যাক্টোরিয়াল, এইভাবে করতে হবে আমাদের। কিভাবে করব একটু দেখি। সাপোজ আমি যদি এটার কথা চিন্তা করি, ধরো আমি এখানে কত সহগ দিবা তুমি সেটা চেক করতে চাইতেছো, এটা বের করার ফর্মুলা কি, দ্বিপদীর ঘাত, দ্বিপদীর ঘাত কত 7, এটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই প্রথম যে চলক, প্রথম চলকের ঘাত এটার ফ্যাক্টোরিয়াল ইনটু দ্বিতীয় যে চলক, দ্বিতীয় চলকের যে ঘাত এটার ফ্যাক্টোরিয়াল, এভাবে করতে হবে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? সহগ আকারে তুমি কিভাবে বের করবা, সহগ বের করার ফরম্যাট হচ্ছে দ্বিপদীর যে ঘাত তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যেই দুইটা চলক নিয়ে কাজ করবা তাদের যে ঘাত থাকবে তাদের ঘাতের ফ্যাক্টোরিয়ালের গুণফল, এভাবে করা যাবে, ঠিক আছে। বাট এভাবে করতে একটু টাইম লাগবে বেশি, বারবার এত বড় বড় ভগ্নাংশ লিখতে সময় আছে, সময় নেই। এটাকে শর্ট করে আমরা আলাদা আরেকটা ভাবে লিখতে পারবো। শর্ট করে আমরা কিভাবে লিখতে পারবো, শর্ট করে এটাকে আলাদাভাবে আমরা কিভাবে লিখবো আমরা একটু পরে দেখতেছি। মানে এখানকার যে সহগ, সহগ বের করার ফরম্যাট হচ্ছে দ্বিপদীর ঘাত এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই
যেই চলকগুলো নিয়ে কাজ করব তাদের যে পাওয়ার, তাদের পাওয়ারের ফ্যাক্টোরিয়ালের গুণফল, শেষ। সহগ বের করার একটা মেথড হচ্ছে এটা। আর মেথড গুলো কি কি? আর মেথড গুলো হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। কিসের সাহায্যে? প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে তুমি সহগ বের করতে পারবে। এখন কথা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ গুলো কিভাবে আসছে দেখো, আমি একটু বলি। সাপোজ এর প্লাস বি এর উপর এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 3, পাওয়ার 0 তো থাকতে পারতো। যদি পাওয়ার 0 থাকতো আনসার কত হইতো? 1। পাওয়ার 0 থাকলে আনসার কত হইতো? 1। পরবর্তীতে তুমি যদি চিন্তা করো, এখানকার সহগ 1, এখানকার সহগ 1, পরবর্তীতে এখানকার সহগ 1, এখানকার সহগ 1, মাঝখানেরটা সহগ 2, পরবর্তীতে এখানকার সহগ 1, এখানকার সহগ 1, মাঝখানের যে সহগগুলো আছে সহগগুলো কত? 3। তুমি যদি এটাকে একটু লিখো, সর্বপ্রথম পদ 1, পরবর্তী পদের ক্ষেত্রে সহগগুলো আসতেছিল 1 1, পরবর্তী পদের ক্ষেত্রে সহগগুলো আসতেছিল 1 2 1, পরবর্তী পদের ক্ষেত্রে সহগগুলো কি আসতেছিল 1 3 3 1, এরকম ভাবে আসতেছিল না সহগগুলো? তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই সহগগুলো কিন্তু একটা ত্রিভুজের আকৃতির মতো চলে আসছে। এই যে দেখো, কিসের মতো চলে আসছে? এটা একটা ত্রিভুজের আকৃতির মতো চলে আসছে। মানে সহগগুলো এমন ভাবে ডিফাইন করা আসতেছে, যেই মানে এই যে সহগগুলোকে তুমি যদি আলাদা আলাদা ভাবে লিখো, লেখার পর তুমি দেখবে এটা একটা ত্রিভুজের মতো আকৃতি চলে আসছে। এই জন্য এই সহগগুলোর মাধ্যমে যে ত্রিভুজটা গঠন করা হয় সেটাকে আমরা প্যাসকেলের ত্রিভুজ বলি। বিজ্ঞানী প্যাসকেল এটা তৈরি করেছিল, এই জন্য তার নাম অনুসারে এটাকে প্যাসকেলের ত্রিভুজ বলা হয়। আশা করি ক্লিয়ার। এখন প্যাসকেলের ত্রিভুজের মধ্যে কি হইতেছে সেটা আমাদের আগে বুঝতে হবে। কি? এই দুইটা নিয়ে তো আসলে কোনো সমস্যা নেই। প্রথমে 1 দিবা, পরবর্তীতে 1 1 দিবা, কারণ আমরা একটু আগে দেখে আসছি n এর ভ্যালু যখন 0 পদ সংখ্যা হবে একটা, n এর ভ্যালু 1 হলে পদ সংখ্যা 2টা, n এর ভ্যালু 2 হলে পদ সংখ্যা 3টা, n এর ভ্যালু 3 হলে পদ সংখ্যা কয়টা? 4টা। মানে পাওয়ার যত থাকবে পদ সংখ্যা তার চেয়ে বেশি হবে, এটা তুমি বলে আসছি একটু আগে, তাই না? তো দেখো, n এর ভ্যালু যখন 0 ছিল পদ সংখ্যা পাইছিল একটা, n এর ভ্যালু 1 হলে পদ সংখ্যা কয়টা? 2টা, n এর ভ্যালু 2 হলে পদ সংখ্যা 3টা, n এর ভ্যালু 3 হলে পদ সংখ্যা কয়টা? 4টা। এই 4টা পদের জন্য সহগ আমাদের 4টাই লাগবে। 4টার জন্য সহগ কয়টা লাগবে? 4টা লাগবে। এই সহগগুলো এখানে লেখা আছে, ঠিক আছে? তো এই দুইটা নিয়ে আসলে কোনো সমস্যা নাই, এই দুইটা সহগ নিয়ে। এরপরের যে সহগগুলো, এরপরে সহগগুলো আসতেছে কিভাবে তুমি যদি খেয়াল করো, এই পাশে এবং এই পাশে, মানে প্রথম পদের যে সহগ এবং শেষ পদের যে সহগ, এটা কিন্তু সবসময় 1। সবসময় কি আসতেছে? 1 আসতেছিল, তাই না? আমরা শুধু মাঝখানের যে সহগগুলো আছে, এই মাঝখানের সহগগুলো বের করতে পারলে আমাদের হয়েছে, ঠিক আছে? আর মাঝখানের সহগগুলো আমরা কিভাবে বের করবো তুমি যদি একটু খেয়াল করো, এই যে এখানকার যে 2, এই 2 কে আমরা কি এই দুইটার যোগফল বলতে পারবো? হ্যাঁ, বলতে পারবো। মানে মাঝখানের যে পদ, মাঝখানের পদ আসতেছে বা মাঝখানের যে সহগ সেটা আসতেছে হচ্ছে এর কোনাকুনি উপরের দিকে যে দুইটা সহগ আসতেছে তাদের যোগফলের সমান, ঠিক না? তুমি যদি খেয়াল করো, এই 3 কিভাবে আসছে? এর কোনাকুনি উপরের দিকে যে দুইটা সহগ আছে 1 আর 2, এদের যোগফলের সমান না? এটা 1 আর 2 যোগ করলে কত আসতেছিল? 3। সিমিলার ভাবে 2 আর 1 যোগ করলে আনসার কত আসবে? 3। এইভাবেই তো হইতেছে, তাই না? এই পাশে সবগুলো 1, এই পাশে সবগুলো 1। মাঝখানে পদগুলো কিভাবে আসবে? যে কোনো মাঝখানের পদ আসবে হচ্ছে এর উপরের দিকে কোনাকুনি যেই পদগুলো থাকবে তাদের যোগফল। 1 আর 1 যোগ করলে 2, সিমিলার ভাবে 1 আর 2 যোগ করলে 3, এই 2 আর 1 যোগ করলে কত? 3। এইভাবে আসতেছে না? হ্যাঁ, এভাবে আসতেছে। তাইলে আমি চাইলে তো এর পরের যে পদগুলো আছে, পরের পদগুলো সব কি হবে? আমি লিখতে পারবো না? লিখতে পারবো তো। দেখো, ত্রিভুজটা এখানে লেখা আছে, আমি সুন্দর করে তোমাদের একটু এক্সপ্লেন করে বুঝাই। এটা হচ্ছে প্রথম পদ, মানে প্রথম পাওয়ার 0 থাকলে কি হবে? এটা হচ্ছে n এর ভ্যালু যখন 1 হবে পদ হবে 2টা, তখন কি হবে? n এর ভ্যালু 2 হলে পদ হবে 3টা, তখন কি হবে? n এর ভ্যালু 3 হলে পদ হবে 4টা, কি হবে? এতটুকু পর্যন্ত তো আমি একটু আগে বুঝাইছি, তাই না? পরবর্তীতে তুমি যদি খেয়াল করে দেখো, এই পাশের প্রত্যেকটা কিন্তু 1, এই পাশের প্রত্যেকটা কি 1। এইটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো কিছু নাই, শুধু আমার মাঝখানের যে সহগগুলো আছে সেটা বের করতে হবে। আর মাঝখানের সহগগুলো আমরা কিভাবে বের করবো তুমি যদি খেয়াল করো, এখানে যেহেতু 4টা সহগ, এখানে অবশ্যই 5টা আসবে। 5টার মধ্যে কিভাবে তুমি আনবা? দেখো, 1 আর 3 যোগ দিলে কত? 4 আসছে। এখানকার সংখ্যাটা কত হবে? উপরের দুটো যোগফলের সমান। 3 আর 3 যোগ দিলে কত? 6। সিমিলার ভাবে 3 আর 1 যোগ দিলে কত? 4 আসছে। এর নিচের গুলো তুমি যদি বের করতে চাও, 1 আর 4 যোগ দিলে কত? 5। 5 আর 6, সরি 4 আর 6 যোগ দিলে 10। 6 আর 4 যোগ দিলে 10। 4 আর 1 যোগ দিলে কত? 5। এভাবে আসতেছে না? সিমিলার ভাবে তুমি যদি নিচে দেখো, 1 আর 5 যোগ দিলে 6, 5 আর 10 যোগ দিলে 15, 10 10 যোগ দিলে 20,
10 আর 5 যোগ দিলে 15, 5 আর 1 যোগ দিলে 6, আর 1 তো সবসময় সাইডে থাকবে। আসতেছে কিনা? তো এইভাবে আমাদের কি করতে হবে, প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করতে হবে। প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করার পর দেন তুমি কি করবা, সহগগুলো জাস্ট বসাই দিবা। সহগ কিভাবে বসাবা, এটা হচ্ছে n এর মান 0 এর জন্য, এই লাইনটা n এর মান 0 এর জন্য, এরপর এটা হচ্ছে n এর মান 1 এর জন্য, এরপরে 10 এর মান 2 এর জন্য, এরপরে 10 এর মান 3 এর জন্য, এরপরে 10 এর মান 4 এর জন্য, এরপরে 10 এর মান 5 এর জন্য, এরপরে এটা 10 এর মান 6 এর জন্য, এইভাবে যাইতে থাকবে। বাট কথা হচ্ছে আমরা যদি প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে বের করি, প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে বের করতে হলে তো আমাদের অনেক টাইম লাগবে। আগে তোমাদের প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করতে হবে, অঙ্কন করার পর দেন সহগগুলো আনতে হবে, তাই না? এটা কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে করব না, আরেকটা ফরম্যাটে করব, যেটা হচ্ছে সমাবেশের মাধ্যমে। কিসের মাধ্যমে? সমাবেশের মাধ্যমে। যারা সমাবেশ চ্যাপ্টারটা পড়ছো, বিন্যাস সমাবেশ যে চ্যাপ্টারটা ছিল, তারা যারা এই চ্যাপ্টারটা পড়ছো, তাদের আসলে সমাবেশ সম্পর্কে কিছু ধারণা থাকা উচিত। আমি একটু ধারণা দিব, ধারণা দেওয়ার পর দেন মেইন টপিকে যাব। এর আগে আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে একটু আলোচনা করি। সাপোজ তোমার কাছে 3 ফ্যাক্টোরিয়াল আছে। 3 ফ্যাক্টোরিয়াল বলতে আসলে কি বোঝাই? 3 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝাই 3 থেকে শুরু করে এর নিচে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলোর গুণফল। দ্যাট মিন্স 3 ইনটু 2 ইনটু 1, এটা বোঝাই। আমি তোমাকে যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝাই? 6 থেকে 6 এর নিচে যতগুলো পূর্ণ সংখ্যা সম্ভব, দ্যাট মিন্স 6, 5, 4, 3, 2, 1 সবগুলোর গুণফল। এই গুণফলটাকে আমরা কি বলবো? 6 ফ্যাক্টোরিয়াল বলবো। এটা তো আশা করি সবাই জানি, তাই না? এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের বেসিক আর কি। আর ফ্যাক্টোরিয়ালের আরেকটা ফর্মুলা আমাদের একটু মুখস্থ করতে হবে, একটু লিখে দেই। যারা বিন্যাস সমাবেশ চ্যাপ্টার পড়ছো, সমাবেশের ক্ষেত্রে একটা ফর্মুলা ছিল কি? এনসিআর। এনসিআর বলতে আসলে কি বোঝাই? এন সংখ্যক জিনিসের মধ্যে তুমি যদি আর সংখ্যক জিনিসকে সিলেক্ট করো, এটাকে আমরা কম্বিনেশনের মধ্যে এনসিআর লিখতাম। যারা পড়ছো তো জানো, না পড়লে কোনো সমস্যা নাই, আপাতত যাচ্ছে একটু মনে রাখো, কি করার, তোমাদের তো সব সিলেবাসে ছিল না এটা। এনসিআর ইকুয়াল কি, এরকম একটা ফর্মুলা ছিল কি, উপরে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। ফর্মুলাটা এটা ছিল। যারা পড়ছো ভালো, না পড়লে সমস্যা নাই, জাস্ট একটু মনে রাখো। এনসিআর এটা সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। এটা জাস্ট একটু মনে রাখো, ঠিক আছে? পরে দেখো, আমরা যদি বিন্যাস সমাবেশের সাহায্যে করতে চাই, তখন আমাদের এই ফর্মুলাটা একটু মুখস্থ করতে হবে। কিছু করার নাই, যেহেতু তোমাদের সিলেবাসে ছিল না, এখানে আসলে বিস্তারিত চাইলেও বলতে পারবো না, আমাদের একটু ফর্মুলা গুলো মুখস্থ করতে হবে। এখানে NC0, আবার একটু বলি, আমাদের কিন্তু বিন্যাস সমাবেশের সাহায্যে যে আমরা করতেছি কিন্তু মেইনলি সহগের জন্য। পদগুলোকে কিভাবে ভাঙাবো সেটা তো অলরেডি আমরা পড়ে ফেলছি। আমাদের মেইন ঝামেলা হচ্ছে সহগগুলো বের করা। সহগগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো। এই জন্য আমি বিস্তারিত বলতেছি না এখন, যেহেতু এডমিশনের ক্লাস এটা, বিস্তারিত বলা এখন চাইলে সম্ভব না। আমাদের কি করতে হবে? a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n সমান সমান কিভাবে করব? একটার পাওয়ার মানে এর পাওয়ার সর্বোচ্চ থেকে শুরু হবে, আর এখানে যেটা থাকবে সেটার পাওয়ার সর্বনিম্ন থেকে শুরু হবে। একটার পাওয়ার এক এক করে কমবে, আর একটার পাওয়ার কি করবে? এক এক করে বাড়বে। এটা তো অলরেডি আমরা পরে আসছি, এক্সপানশন কিভাবে করা লাগে। করার পর দেন সবগুলো আমরা কিভাবে বের করবো সেটা আমরা দেখবো পরে, ঠিক আছে? তো তুমি দেখো, এর পাওয়ার এখানে দ্বিপদী বিস্তৃতির ঘাত কত ছিল? টোটাল সর্বোচ্চ ঘাত কত ছিল? এখানে n, এই জন্য এর পাওয়ার n থেকে শুরু হয়েছে। পরবর্তী স্টেপে এর পাওয়ার 1 কমছে, এরপরে আবার 1 কমছে, এরপরে আবার 1 কমবে, কমতে কমতে একবারে 0 হয়ে যাবে। পরবর্তীতে তুমি যদি এখানে চিন্তা করো, এখানে x এর পাওয়ার ইনিশিয়ালি কত ছিল? মনে 0। পরবর্তীতে দেখো x এর পাওয়ার 1, পরবর্তীতে x এর পাওয়ার 2, পরবর্তীতে x এর পাওয়ার 3। এভাবে x এর পাওয়ার কি করতে থাকবে? ধীরে ধীরে বাড়তে থাকবে, ঠিক আছে? তুমি চলক গুলোকে কিভাবে লিখবা সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই জায়গার মধ্যে, কি সহগগুলো তুমি কিভাবে লিখবা। সহগগুলো লেখার জন্য আমাদের এই ফরম্যাটে লিখতে হবে। সহগগুলো আমরা কিভাবে লিখবো? NC0, পরবর্তী স্টেপের মধ্যে আসবে NC1, পরবর্তী স্টেপের মধ্যে আসবে NC2, পরবর্তী স্টেপের মধ্যে আসবে NC3, পরবর্তী স্টেপের মধ্যে আসবে কি NC4 ডট 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 NCN, এভাবে আসবে।
আশা করি বুঝছো। সহগগুলো আমাদের কি করতে হবে? NC0, NC1, NC2, NC3, NC4 এভাবে কম্বিনেশনের মাধ্যমে আনতে হবে। এখন আমি যদি বিস্তারিত এটা বুঝাইতে চাই, এটা একাডেমিকের ক্লাস হয়ে যাবে, সেই জন্য আমি বিস্তারিত বলতেছি না। আপাতত জাস্ট ফর্মুলাটা মুখস্থ করো। NC0 এর মান কত, NC1 এর মান কত, NC2 এর মান কত, মানগুলো বের করার জন্য চাইলে তুমি এভাবে বের করতে পারো অথবা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। ঠিক আছে, কিভাবে করবো আমি একটু পরে দেখাইতেছি। আপাতত আমরা পরবর্তী স্টেপে যাই। আচ্ছা, তমপদ নির্ণয়। কি নির্ণয়? তমপদ নির্ণয়। মানে যে কোনো পদ তোমাকে যদি বের করার জন্য বলে, একটা বিস্তৃতির মধ্যে সাপোজ বিস্তৃতির পাওয়ার আছে 100, পদের সংখ্যা তাহলে টোটাল কয়টা? 101টা। এখন একটা যদি পদ সংখ্যা হয়, তাহলে তুমি এখানে 95তম পদ কিভাবে বের করবা, 90তম পদ কিভাবে বের করবা, মানে যে কোনো পদ বের করার জন্য যে ফর্মুলা সেটাকে আমরা বলি তমপদ নির্ণয়। তো তমপদ তুমি কিভাবে বের করবা? তমপদ নির্ণয়ের একটা ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ আমরা কিভাবে করবো? তমপদ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা, জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ করবা, তাইলেই হবে। কি? তুমি যদি r+1তম পদ বের করতে চাও, r+1তম পদ নির্ণয়ের ফর্মুলা কি হবে? NCR e to the power n minus r into x to the power r, e to the power n minus r into x to the power r। মানে তুমি যদি 6তম পদ বের করতে চাও, তাহলে r এর মান কিন্তু 5 হবে। r এর মান কত হবে? 5। এটা মাথায় রাখবা। আমরা যে শিখতেছি সেটা কিন্তু r+1তম পদ, r+1তম পদ শিখতেছি, এখানে আমার আসতেছে কত? r আসতেছে কত? r। দ্যাট মিন্স আমরা যততম পদ বের করতে চাবো আর এর মান কিন্তু হবে তার চেয়ে এক কম। আমি যদি 6তম পদ বের করতে চাই তাহলে আর এর মান হবে 5। আমি যদি 100তম পদ বের করতে চাই তাহলে আর এর মান হবে 99। এটা আমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে, 8তম পদ মানে 8তম পদ বের করতে গেলে যে নির্দিষ্ট একটা মানে তুমি যদি 100তম পদ বের করতে চাও তাহলে আর এর মান হবে সবসময় এক কম। যততম পদ বের করবো আর এর মান কি হবে? তার চেয়ে এক কম। আশা করি ক্লিয়ার। তো r+1তম পদ r+1তম পদ নির্ণয়ের যে ফর্মুলা T of r+1, সূত্র কি? NCR। পরে প্রথম যে পদ থাকবে এটা কিসের বিস্তৃতির ক্ষেত্রে? a plus x whole to the power n, এই রাশিটার বিস্তৃতির ক্ষেত্রে r+1তম পদ নির্ণয়ের ফর্মুলা কি? NCR e to the power, এর উপর যে পাওয়ারটা আসবে হচ্ছে এই দুইটার বিয়োগফল। এর উপর পাওয়ার কত আসবে? n এবং r যা থাকবে তাদের বিয়োগফল। এবং x এর উপর পাওয়ার কত হবে? x এর উপর পাওয়ার হবে নিচে যেটা থাকবে সেটা। x এর উপর পাওয়ার কি হবে? নিচে যেটা থাকবে সেটা। বুঝছো কিনা বলো? আবার বলি, এর মাথায় পাওয়ার হবে c এর উপরে এবং নিচে যা থাকবে তাদের বিয়োগফল, এবং n এবং r আছে এই জন্য n এবং r এর বিয়োগফল। আর দ্বিতীয় পদের পাওয়ার হবে c এর নিচে যেটা থাকবে সেটা, c এর নিচে যেটা থাকবে সেটা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। দেখো, আমাকে একটা বিস্তৃতি দেওয়া আছে, বলছে এটা বিস্তৃতি করো। শুধু আমরা একটা বিস্তৃতি দেখবো। বিস্তৃতি পরীক্ষার মধ্যে অ্যাডমিশনের মধ্যে খুব কম আসে, তোমাকে তম পদ, মধ্যপদ, বৃহত্তম পদ, ক্ষুদ্রতম পদ এগুলো আসবে বেশি, দেখতেছি আমরা পরে। দেখো, এটা বিস্তৃতি যেহেতু করবো, বিস্তৃতি করার ফরম্যাটটা কিরকম? আমরা সহগ পরে লিখবো। সহগ কি করবো? পরে লিখবো। আগে আমরা বিস্তৃতি করে ফেলি। বিস্তৃতির ক্ষেত্রে আমি তোমাকে কি বলছি, এটাকে তুমি মনে মনে a ধরবা আর এটাকে তুমি মনে মনে x ধরবা। a plus x whole to the power 5। বিস্তৃতি কি হবে? এর পাওয়ার সর্বোচ্চ থেকে শুরু হবে আর x এর পাওয়ার সর্বনিম্ন, x এর পাওয়ার সর্বনিম্ন মানে 0 থেকে শুরু হবে। ঠিক আছে, প্লাস এর পাওয়ার এক এক করে কমবে, দ্যাট মিন্স এক কমলে হয়ে যাবে 2 to the power 4। আর x এর পাওয়ার এক এক করে বাড়বে, আগে ছিল 0 হয়ে যাবে 1, প্লাস এর পাওয়ার এক কমলো, এর পাওয়ার এক কমলে হয়ে যাবে 2 কিউব। আর x এর পাওয়ার যদি এক বাড়াও, বাড়লে কত হয়ে যাবে? 2 স্কয়ার, প্লাস এর পাওয়ার তুমি যদি এক বাড়াও, এর পাওয়ার এক কমাও, এর পাওয়ার ছিল পরবর্তী মানে এর আগে স্টেপে ছিল 3, এখন হয়ে যাবে কত? 2। 2 করো, এর পাওয়ার হয়ে গেছে 2 আর x এর যে পাওয়ার, x এর পাওয়ার এক বেড়ে যাবে, হয়ে যাবে 3, প্লাস এর পাওয়ার আরো এক কমবে, 2 এর মাথায় হয়ে যাবে 1, x এর পাওয়ার আরো এক বাড়বে, বেড়ে কত হয়ে যাবে? 4, প্লাস এর পাওয়ার আরো এক কমবে, কমলে হয়ে যাবে 0, এর পাওয়ার হয়ে যাবে 0 আর x এর পাওয়ার হয়ে যাবে সর্বোচ্চ। শেষ আমাদের বিস্তৃতি এতটুকু পর্যন্তই। যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় পদের পাওয়ার বিস্তৃতির পাওয়ারের সমান হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বাড়াইতে হবে। বাড়ানো শেষ। আমরা কিন্তু সহগ লিখি না, এখন আমাদের সহগ লিখতে হবে। সহগগুলো আমরা কিভাবে লিখবো? সহগ শুরু করবো এখান থেকে NC0। প্রথম কি? NC0, বাট এখানে কিন্তু n এর মান আমার কাছে জানা আছে। n এর মান কত? 5 বসাও। 5C0 পরে হবে এখানে 5C1
পরে হবে 5c2, পরে হবে 5c3, পরে হবে 5c4, পরে হবে কি 5c, পরে কি হবে 5c5। এখন এই মানগুলো তুমি ক্যালকুলেটরে জাস্ট ইনপুট দিবা, ইনপুট দিলে আমাদের যেটা আনসার আসবে সেটা আনসার। এখন তুমি জাস্ট ক্যালকুলেটরে উঠাও। তুমি দেখো ক্যালকুলেটর নিয়ে আসলাম, আমাদের কত উঠাইতে হবে 5c0। 5c0 এর মান কি হবে ওটা, 5c0 এর মান যদি 1, আমি কি উঠাই তাও দেখো, এই যে 5 এ ক্লিক করব, ক্লিক করার পর সি উঠাইতে গেলে তুমি দেখো বাক চিহ্নের উপরে এই যে এনসিআর এই ফরম্যাটের একটা হলুদ কালারের বর্ণ আছে বা হলুদ কালারের কিছু লেখা আছে। হলুদ কালারের কোনো কিছু লিখতে গেলে আমাদের কি করতে হয়, শিফটে ক্লিক করে এখানে ক্লিক করতে হয় না? শিফটে ক্লিক করে তুমি যদি ভাগে ক্লিক করো দেখো সি উঠে গেছে, দ্যাট মিন্স 5c, এরপর কত আছে 0, 0 0 ওটাও ইকুয়ালে ক্লিক করো, 5c0 এর মান কত 1। এরপর তুমি যদি 5c1 এর মান বের করতে চাও কি করবা, 5c পরে জাস্ট 1 এ ক্লিক করো, 5c1 এর মান কত 5, পরে 5c চলে আসছে, এখন যদি জাস্ট তুমি 2 তে ক্লিক করো কি হয়ে যাবে 5c2, 5c2 এর মান কত 10। তুমি যদি 5c3 এর মান বের করতে চাও কি করবা, 5c3, যদি 3 তে ক্লিক করো ইকুয়ালে ক্লিক করো, 3 এর মান কত আসছে 10। এইভাবে যদি শুধু জাস্ট কি করবা, সি এর মানগুলোর মানে কম্বিনেশনের মাধ্যমে যেই ইয়াগুলো থাকবে এটা ক্যালকুলেটরে উঠাবা, ক্যালকুলেটরে উঠালে সরাসরি তোমাকে কি করবে মান দিয়ে দিবে। ঠিক আছে, এখন জাস্ট তুমি মান উঠাও, এটার মান 1 পেয়ে গেছি, এখানে শুধু কি থাকবে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 এর মান কত 32 প্লাস 5c1 এর মান আমরা 5 পাইছিলাম, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 5 16 কত হয়ে যাবে 80। আর x স্কয়ার এর উপর পাওয়ার 1 থাকলে শুধু কি থাকবে x স্কয়ারই থাকবে, প্লাস আর প্লাস 5c2 এর মান আমরা 10 পাইছিলাম, আর 2 এর উপর কিউব মানে কত, 2 এর উপর কিউব মানে 8, 8 10 কত হয়ে যাবে 80। x এর উপর পাওয়ার 2 আগে থেকে ছিল, এর উপর আবার পাওয়ার 2 আছে, পাওয়ারের পরে কি হবে গুণ, 2 আর 2 গুণ দিলে কত 4, প্লাস এর প্লাস 5c3 এর মান কত ক্যালকুলেটর উঠাই, 5c3 এর মান সম্ভবত 5 না, 5c3 এর মান 10, 5c3 এর মান যদি 10 হয়, আবার 2 এর উপর পাওয়ার আছে 2, 2 এর উপর পাওয়ার 2 মানে কত 4, 4 10 কত হয়ে যাবে 40, 40 পরে x স্কয়ার এর উপর আবার পাওয়ার 3 আছে, পাওয়ারের পরে গুণ হবে, দ্যাট মিন্স 3 দুগুণে কত হয়ে যাবে 6, প্লাস 5c4 এর মান 5, তাও চেক করি, হ্যাঁ 5c4 এর মান 5, সাথে আবার 2 গুণ আছে, 5 দুগুণে কত হয়ে যাবে 10, আর x স্কয়ার এর উপর পাওয়ার 4 আছে, পাওয়ার 4 হয়ে গেলে হয়ে যাবে 8। 5c5 এর মান 1, 2 টু দি পাওয়ার 0 এর মানও 1, দ্যাট মিন্স x স্কয়ার হোল টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 মানে কত x টু দি পাওয়ার 10, দ্যাট মিন্স এই যে রাশিটা আছে এই রাশিটাকে তুমি যদি ভাঙাও তাহলে তুমি এইটা পাবা। আমি কিছুই করি নাই, শুধু মাত্র কি করলাম পদগুলোকে প্রথমে ভাঙাইছি, ভাঙানোর পর আমাদের সহগ নিয়ে কাজ করতে হবে। সহগ নিয়ে কাজ করার জন্য আমরা কি করলাম, যে কম্বিনেশনের মাধ্যমে যে সূত্রটা আমরা একটু আগে দেখে আসছি, এই কম্বিনেশনের যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করছি, ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালকুলেটরের মাধ্যমে সবগুলোর মান বের করে ফেলছি, আর কিছু না। ক্যালকুলেটরের মাধ্যমে মান বের করে করে যেই মানগুলো আসতেছিল সবগুলো গুণ করছি, মানে এখানে যে সংখ্যাগুলো ছিল সবগুলো তো গুণাকারে আছে, সবগুলো আমাদের গুণ করতে হবে, গুণ করে করে আমাদের যে রাশিগুলো পাইছি বা যে পদগুলো পাইছি সেটাই আমাদের কি ফাইনাল আনসার। আশা করি ক্লিয়ার। হুবহু সেম একটা বিস্তৃতি নিজেরা করবা। সেম দেখো তোমাকে কি বলছে, এটা কিন্তু আমাকে বিস্তৃতি করার জন্য বলে নাই, কি বের করতে বলছে আমাকে, এই বিস্তৃতিতে পঞ্চম পদ নির্ণয় করো। বিস্তৃতিতে কততম পদ বের করতে বলছে, পঞ্চম পদ। তো পঞ্চম পদ তুমি যদি বের করতে চাও, যে কোনো পদ নির্ণয়ের ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। পঞ্চম পদ মানে কিন্তু 1 প্লাস 4 তম পদ, 1 প্লাস 4 তম পদ। আমি তোমাকে বলছি যততম পদ বের করবা আর এর মান কিন্তু তার চেয়ে 1 কম হবে, দ্যাট মিন্স তুমি যদি পঞ্চম পদ বের করতে চাও আর এর মান কত হবে 4, আর এর মান কত হবে 4। তো আর এর মান 4 হলে যে কোনো পদ নির্ণয়ের ফর্মুলা কি ছিল, এনসিআর, এন এর মান কত এখানে 12, সি আর এর মান কিন্তু 4, যততম পদ তার চেয়ে 1 কম, NC4 ইনটু a টু দি পাওয়ার a মানে কত এখানে 3x/4 বসাও, 3x/4 এর উপর পাওয়ার হবে, আমি তোমাকে কি বলছিলাম এর পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল, 12 আর 4 বিয়োগ করলে কত 8 ইনটু x টু দি পাওয়ার x মানে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ কিন্তু মাইনাস সহ লিখতে হবে 4/3x, এর উপর আমাদের পাওয়ার হবে কত 4, মানে দ্বিতীয় পদের পাওয়ার কিন্তু সবসময় যে নিচে যেটা থাকবে সেটা হবে, আমি আগে বলতেছি। ঠিক আছে, এখন এই পুরোটা তুমি ক্যালকুলেটরে উঠায় ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর আমাদের যা আসবে তাই आंसर। তো এখানে আমার বসাতে হবে 12c পরে কত 4, 12c4 মান কত 495, 495 বসাও ইনটু
3 to the power 8 into x to the power 8 divided by 4 to the power 8 into মাইনাসের মাইনাস থাকবে, মাইনাসের উপর দেখো পাওয়ার 4 আছে, মাইনাসের উপর পাওয়ার 4 থাকলে কিন্তু মাইনাস প্লাস হয়ে যাবে, তো মাইনাস নিয়ে আমার চিন্তা করার দরকার নেই আর। এরপর 4 এর উপর পাওয়ার 4 দিলে 4 to the power 4, 3 এর উপর পাওয়ার 4 দিলে 3 to the power 4 আর x to the power 4 এর যা আছে তা থাকবে। এখন তুমি যদি খেয়াল করো 3 to the power 4 3 to the power 8 কাটাকাটি করলে কত 3 to the power 4, 4 to the power 4 4 to the power 8 কাটাকাটি করলে কত 4 to the power 4, x to the power 4 আর x to the power 8 কাটাকাটি করলে কত x to the power 4। এখন তুমি জাস্ট একটু খেয়াল করো आंसर কত আসে 495। এর সাথে গুণ দিতে হবে 3 to the power 4 divided by 4 to the power 4, 495 into ভগ্নাংশ 3 to the power 4 divided by 4 to the power 4 কত আসছে? আচ্ছা আমাদের ভগ্নাংশ চলে আসছে। আচ্ছা সমস্যা নেই, যা আসবে তাই লিখব। 495 into 3 to the power 4 কত? 3 to the power 4 মানে 81, 3 to the power 4 মানে 81, 4 to the power 4 এর মান হচ্ছে 256, যা আছে তা লিখবো into x to the power 4 x to the power 4, আমাদের आंसर হবে এটা। তুমি দেখো অপশনের মধ্যে ভগ্নাংশ আকারে থাকবে, ভগ্নাংশ আকারে যা থাকবে সেটাই আমাদের आंसर। আশা করি বুঝতে পারছো। মানে যে কোনো একটা দ্বিপদী বিস্তৃতির মধ্যে তোমাকে যদি যে কোনো পদ বের করার জন্য বলে, যে কোনো পদ নির্ণয়ের ফর্মুলার ক্ষেত্রে আমাদের কততম পদ বের করতে বলবে সেটা আমাদের চিন্তা করা লাগবে। 5তম পদ বের করতে বলছে, আমরা কিন্তু r প্লাস 1তম পদের সূত্র শিখছি। কততম পদের সূত্র শিখছি? r প্লাস 1। তো যে কোনো পদ বের করার জন্য বললে এটাকে আমি 1 প্লাস সামথিং এই ফরম্যাটে প্রকাশ করব। যেহেতু আমাকে 5তম পদ বের করতে বলছে, 5তম পদ মানে কি 1 প্লাস 4তম পদ, 1 প্লাস 4তম পদ। 1 প্লাস 4তম পদকে তুমি যদি r প্লাস 1 এর সাথে তুলনা করো, দ্যাট মিন্স আমি r এর মান কত বলতে পারবো 5, সরি r এর মান 4, r এর মান 4 হলে জাস্ট আমরা ফর্মুলা ইউজ করে ফেলবো ncr a to the power n minus r into x to the power r, ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের आंसर চলে আসবে। আশা করি বুঝছো। আমি আবার বলতেছি, যে কোনো পদ যততম পদ বের করতে বলবে r এর মান তত হবে না, এর চেয়ে এক কম হবে, এটা কিন্তু মাথায় রাখবা। একটু মনে রাখবা, দুইভাবে করা যায় এটা। আমরা পদ সংখ্যা 5তম পদ 6তম পদ 7তম পদ 8তম পদ হিসাব করি কিন্তু বাম দিক থেকে। কোথা থেকে হিসাব করি? বাম দিক থেকে। কিন্তু তোমাকে যদি বলে শেষ হতে ডান দিকে, শেষ হতে বাম দিকে 5তম পদ, শেষ হতে বাম দিকে 10তম পদ, শেষ থেকে তুমি যদি পদ সংখ্যা হিসাব করো, তাহলে তোমাকে যদি বলি ওই পদটা বের করো, বের করার জন্য আমাদের ফরম্যাট হচ্ছে এটা, আর ফর্মুলা হচ্ছে এটা a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে শেষ হতে বাম দিকে ক্যাপিটাল r তম পদ, ক্যাপিটাল r তম পদের নির্ণয়ের ফর্মুলা কি হবে? ক্যাপিটাল r তম পদ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে n মাইনাস ক্যাপিটাল r প্লাস 2, n মাইনাস ক্যাপিটাল r প্লাস 2। এই ফর্মুলার মাধ্যমে করতে পারো, অথবা তুমি চাইলে এটা করতে পারো। এটা কি আমি একটু পরে বলতেছি, সমস্যা নেই, তুমি চাইলে এটা করতে পারো। ঠিক আছে, একটা ম্যাথ করি তাহলে কি হবে। দেখো কি বলছে, এত এর বিস্তৃতিতে শেষ হতে বাম দিকে চতুর্থ পদ, শেষ হতে বাম দিকে চতুর্থ পদের ক্ষেত্রে কততম পদ হবে সেটা আমাদের বুঝতে হবে। পদের সংখ্যা কিন্তু আমরা সবসময় হিসাব করি বাম দিক থেকে বা প্রথম থেকে, কিন্তু শেষ থেকে যদি পদের সংখ্যা আমাদের কাছে দেয়া থাকে, এটা বাম দিক থেকে কততম পদ বা প্রথম থেকে কততম পদ সেটা আগে বের করতে হবে। বের করার পর দেন পদের সংখ্যা বের করলে হয়ে যাবে, বা পদটা যেটা সেটা বের করলে হয়ে যাবে। এখন আমি তো তোমাকে দেখাইছি যে শেষ হতে বাম দিকে r তম পদ বলতে কততম পদকে বোঝাবে? n মাইনাস r প্লাস 2 তম পদকে বোঝাবে। দ্যাট মিন্স n এর মান এখানে কত? 12, n মাইনাস ক্যাপিটাল r, ক্যাপিটাল r মানে এখানে যততম পদ বলবে তত প্লাস 2, দ্যাট মিন্স 12 আর 2 14, 14 থেকে 4 বাদ দিলে কত? 10। দ্যাট মিন্স 10 নম্বর পদকে বোঝাইছে এটা। কত নম্বর পদকে বোঝাইছে? 10 নম্বর পদ। তোমাকে এখানে কি করছে? সরাসরি 10 নম্বর পদ না বলে উল্টা একটা কাহিনী বলে দিছে। এই কাহিনীর মাধ্যমে তোমার আগে বুঝতে হবে এটা আসলে কত নম্বর পদকে ইন্ডিকেট করতেছে। যত নম্বর পদকে ইন্ডিকেট করতেছে সেই অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের 10 নম্বর পদকে ইন্ডিকেট করতেছে, আমরা 10 নম্বর পদ বের করতে হবে। আর 10 নম্বর পদের বেলায় আমি তোমাকে বলছি যততম পদ বের করবা আর এর মান তার চেয়ে কম হবে, দ্যাট আর এর মান হবে 9। আর এর মান কি হবে? 9। আমি যদি 10 নম্বর পদ বের করতে চাই t10 সমান কি হবে? ncr, দ্যাট মিন্স 12c r, আর এর মান কত? 9 ইনটু a টু দি পাওয়ার a মানে x, এর পাওয়ার কত হবে? দুইটা বিয়োগফল, বিয়োগফল কত আসবে? 3 ইনটু x টু দি পাওয়ার x এর পরিবর্তে এখানে কত আছে? 1/x, এর পাওয়ার কত হবে? নিচে যত থাকবে তত, নিচে যত থাকবে তত। আলটিমেটলি আমাদের आंसर হবে এটাই। তুমি ক্যালকুলেশন করে যা পাবে সেটাই आंसर। ঠিক আছে,
পদ সংখ্যা নির্ণয় করো, অলরেডি আমি তোমাকে বুঝাইছি। পদ সংখ্যা কি হবে? দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে, মানে পদ সংখ্যা যদি দুইটা থাকে, পদ দুইটা থাকলে পদ সংখ্যা হবে, মানে ব্র্যাকেটের ভিতর একটা রাশির মধ্যে পদ যদি দুইটা থাকে, এর উপর পাওয়ার যদি অনেক বড় থাকে, তখন পদ সংখ্যা হবে পাওয়ার যত তার চেয়ে বেশি। কিন্তু পদ সংখ্যা যদি তিনটা চলে আসে, মানে ব্র্যাকেটের ভিতর যদি তিনটা পদ থাকে, চারটা পদ থাকে, তখন পদ সংখ্যা নির্ণয়ের আমাদের আলাদা একটা ফর্মুলা মুখস্থ করতে হবে। এটা এমসিকিউ করতে মাঝে মধ্যে আসে, আমি জাস্ট দেখানোর জন্য লিখলাম। দেখো, n জাতের x সংখ্যক পদ বিশিষ্ট কোন রাশির বিস্তৃতিতে মোট পদ সংখ্যা হবে এটা। মানে কি? দেখো, এখানে x বলতে হচ্ছে ভিতরে, ব্র্যাকেটের ভিতরে পদ কয়টা থাকবে সেটাকে বোঝাই। ব্র্যাকেটের ভিতরে পদ কয়টা থাকবে সেটাকে হচ্ছে x বোঝাই। আর n হচ্ছে বিস্তৃতির যে ঘাত, সেই ঘাত, বিস্তৃতির যে ঘাত সেটাকে বোঝাবে। যদি এরকম থাকে তাহলে এখানে টোটাল পদ সংখ্যা, এখানে তুমি যদি বিস্তৃতিটাকে ভাঙানোর পর তুমি টোটাল যে পদ পাবা, পদ হবে কি n প্লাস x মাইনাস 1 c x মাইনাস 1। ঠিক আছে? তো দেখো, এখানে ভিতরে যে পদগুলো আছে, এই পদগুলোকে কি ছোট করা যায় কোনোভাবে? যদি ভিতরে যে পদগুলো থাকবে, মানে দুইয়ের অধিক যদি পদ থাকে, তুমি আগে চেক করে দেখবে এগুলোকে ছোট করা যায় কিনা। যদি ছোট করা যায় ছোট করবা, আর যদি ছোট না করা যায়, যা আছে তা নিয়ে কাজ করবা। এটাকে আসলে ছোট করা যায় না, যেহেতু ছোট করা যায় না, এখানে পদ আছে তিনটা। পদ তিনটা মানে কিন্তু x এর মান 3। পদ তিনটা মানে কি? x এর মান 3। x এর মান 3 হলে ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করে দাও। ফর্মুলা কি? n প্লাস, n এর মান কত? n এর মান কিন্তু 9 প্লাস x মাইনাস 1। x এর মান 3 হলে x মাইনাস 1 কত? 2। c এর c পরে কি হবে? x মাইনাস 1। x মাইনাস 1 এর মান কত? 2। দ্যাট মিন্স কি 11c2। आंसर কি হবে? 11c2। 11c2 এর মান কত? ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখো। 11c2 ইকুয়াল ক্লিক করো 55টা। তুমি সেটা তুমি যদি ক্যালকুলেশন করো, টোটাল 55টা পদ পাবা। টোটাল কতটা পদ পাবা? 55টা। এইটা তুমি যদি ডিরেক্ট করে ফেলো, এখানে পদ কয়টা আছে? 3টা। দ্যাট মিন্স x এর মান 3। আবার এখানে পাওয়ার আকারে কত আছে? 6। তো তুমি যদি এখানে ক্যালকুলেশন করে ফেলো ডিরেক্ট, n প্লাস x মাইনাস 1, n এর মান 6 প্লাস x মাইনাস 1 মানে কত? 2। c এর c পরে হচ্ছে x মাইনাস 1। x মাইনাস 1 এর মান কত? 2। ক্যালকুলেটর উঠাও, কত হবে? 8 c 2। आंसर কত আসছে? 28। आंसर কত আসছে? 28। তুমি যদি ডিরেক্ট এভাবে দিয়ে দাও তাহলে তোমারটা হবে না। তোমারটা হবে না। কেন হবে না? আমি তোমাকে বলছি, তুমি যে বের করবা, তুমি আগে ভালো করে নিচে, মানে ভিতরে যা আছে তা আগে চেক করে দেখবা এখানে কোনো কাজ করা যায় কিনা, বা এটাকে দ্বিপদীর মাধ্যমে প্রকাশ করা যায় কিনা, দুইটা পদে কনভার্ট করা যায় কিনা। যদি দুইটা পদে কনভার্ট করা যায়, আগে কনভার্ট করবা, না গেলে ডিরেক্ট এই ফর্মুলা। ঠিক আছে? তো তুমি যদি দেখো, একটু খেয়াল করে দেখো তো, এটাকে চাইলে কি আমি এভাবে লিখতে পারি না? x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1/x প্লাস 1/x স্কয়ার হোল টু দি পাওয়ার 6 লিখতে পারি? পারি তো। x স্কয়ার যা আছে তা, 1/x স্কয়ার যা আছে তা, মাইনাসের 2 ছিল, মাইনাসের 2 এর যা আছে তা লিখলাম, x ইনটু 1/x, মানে x কাটা দিলে আমার आंसर যা আছে তাই থাকতেছে, তাই না? এমনি লিখলে আমাদের লাভটা কি? ভিতরে দেখো একটা ফর্মুলা ইউজ হইতেছে, ছোটবেলায় পড়ে আসছে এটা, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি? a মাইনাস b হোল স্কয়ার। লিখো, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x, এর উপর হোল স্কয়ার। এর উপর আবার পাওয়ার কত আছে? 6। দ্যাট মিন্স পুরোটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি কি হয়ে যাবে? x minus 1/x হোল টু দি পাওয়ার 12। x minus 1/x হোল টু দি পাওয়ার কি? 12। এটা আসলে ত্রিপদী না, এটা হচ্ছে ত্রিপদী। এটা কি? দ্বিপদী। তোমাকে টেস্ট লাগানোর জন্য এভাবে দেওয়া আছে, এটা সাস্টে আসছিল কিছু বছর আগে। তো এখানে আসলে পদ সংখ্যা হচ্ছে কতটা হবে? দ্বিপদীর বেলায় আমি তোমাকে শিখাই আসছি, দ্বিপদীর বেলায় পাওয়ার যত, পদ সংখ্যা হবে তার চেয়ে এক বেশি, দ্যাট ইজ 13টা। পদ সংখ্যা কয়টা হবে? 13টা। তুমি যদি 28টা দাগায় দাও, এমসিকিউতে আসে 28টা দাগাই যদি দাও, তাহলে কিন্তু হবে না। তুমি আগে চেক করে দেখো কাজ করা যায় কিনা। যদি কাজ করা যায়, কাজ করবা, না করা গেলে ডিরেক্ট ওই ফর্মুলা ইউজ করবা। ঠিক আছে? নেক্সট পেজে যাই। দেখো, আমি আগে ম্যাথটা দেখাই, এরপরেই শর্টকাটটা দেখাবো। কি? কোন একটা বিস্তৃতি বলছে, বিস্তৃতিতে তোমাকে বলছে x টু দি পাওয়ার 10 এর সহগ কত? কিসের সহগ? x টু দি পাওয়ার 10 এর সহগ। এখন কথা হচ্ছে, কোন একটা বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 কত নাম্বার পদে থাকবে তুমি জানো?
জানো তুমি? কত নাম্বার পদে থাকবে এটা কিন্তু তুমি জানো না। তো তোমার আগে কি করতে হবে, কত নাম্বার পদে থাকবে সেটা আগে বের করতে হবে। বের করার পর ওই পদটা বের করে ফেলবা, ওই পদের যে সহগ সেটাই হবে x টু দি পাওয়ার 10 এর সহগ। আমি কি বুঝাইতে পারছি? আশা করি বুঝছো। এখন কত নাম্বার পদে থাকবে এটা তুমি যদি রিটেন প্রসেসে করো অনেক বড় হয়ে যাবে, টাইম তো তোমাদের এত বেশি থাকবে না পরীক্ষার মধ্যে। শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। শর্টকাট কিভাবে অ্যাপ্লাই করবা লিখে রাখছি, দেখো। কোন একটা বিস্তৃতির আকৃতি যদি এরকম থাকে, a x টু দি পাওয়ার p প্লাস b x টু দি পাওয়ার q, a x টু দি পাওয়ার p প্লাস b x টু দি পাওয়ার q, যদি এই ফরম্যাট থাকে, মানে প্রথম পদে x এর যে পাওয়ার সেটা হচ্ছে p, দ্বিতীয় পদে x এর যে পাওয়ার সেটা কি q, প্রথম পদে x এর সহগ হচ্ছে a, দ্বিতীয় পদে x এর সহগ কি b। সহগ নিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই, আমাদের শুধু পাওয়ার নিয়ে কাজ। আমাদের কিসের নিয়ে কি নিয়ে কাজ? পাওয়ার নিয়ে কাজ। প্রথম পদে x এর পাওয়ার p, দ্বিতীয় পদে x এর পাওয়ার q, আর দ্বিপদীর যে দ্বিপদীর ঘাত হচ্ছে n। এরকম হইলে তুমি যদি বের করতে চাও যে কততম পদের মধ্যে x টু দি পাওয়ার m থাকবে, কততম পদের মধ্যে x টু দি পাওয়ার m, একটু আগের ম্যাথের মধ্যে কততম পদের মধ্যে x টু দি পাওয়ার m ছিল, এখানে m এর মান হচ্ছে 10, মানে কততম পদের মধ্যে x টু দি পাওয়ার 10 থাকবে, যেই পাওয়ারটা থাকবে এখানে সেটা হচ্ছে আমাদের m, সেটা আমাদের কি m। আশা করি ক্লিয়ার। তো আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে r প্লাস 1 তম পদের মধ্যে x টু দি পাওয়ার m থাকবে। কততম পদের মধ্যে x টু দি পাওয়ার m থাকবে? r প্লাস 1 তম পদে। r প্লাস 1 তম পদে যদি x টু দি পাওয়ার m থাকে, এখান থেকে r নির্ণয়ের জন্য ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারবে। r নির্ণয়ের ফর্মুলা কি? p এর সাথে প্রথমে n গুণ দিবা, p এর সাথে n গুণ দেওয়ার পর যে মানটা পাবা সেটা থেকে তুমি m কে মাইনাস করবে, মাইনাস করার পর নিচে ভাগ আকারে হবে p মাইনাস q, মানে প্রথম পদ এবং দ্বিতীয় পদে x এর যে পাওয়ার তাদের গুণফল, সরি বিয়োগফল। প্রথম এবং দ্বিতীয় পদে তাদের যে পাওয়ার তাদের কি বিয়োগফল। এখন তুমি এখান থেকে r এর মান পেয়ে যাবা, কি করবা? r এর মান পেয়ে যাবা। সাপোজ r এর মান 9 হইছে, r এর মান কত আসছে 9, r এর মান যদি 9 হয় তাহলে কি 9 নাম্বার পদের মধ্যে x টু দি পাওয়ার m পাবা? উত্তর হচ্ছে না। কারণ আমি তোমাকে বলছি r এর ভ্যালু সবসময় পদ সংখ্যা থেকে 1 কম হয়। r এর ভ্যালু সবসময় কি হয়? পদ সংখ্যা থেকে 1 কম হয়। তো তুমি যদি r এর ভ্যালু 9 পাও তাহলে পদ সংখ্যা কিন্তু তার চেয়ে 1 বেশি হবে, দ্যাট মিন্স 10 নাম্বার পদের মধ্যে তুমি x টু দি পাওয়ার m পাও। আশা করি ক্লিয়ার। তো ডাইরেক্ট মনে রাখবা r নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা, তুমি r নির্ণয়ের ফর্মুলাটা মুখস্থ করবা। ফরজ এটা, r নির্ণয়ের ফর্মুলাটা মুখস্থ করার মাধ্যমে তুমি জাস্ট r এর মান যদি জানো বাদ বাকি তুমি অটোমেটিক বের করতে পারবে। r এর মান তুমি যদি জানো বাদ বাকি সকল ম্যাথ অটোমেটিক করতে পারবে। ঠিক আছে, আমরা একটা ম্যাথ করি তাহলে ক্লিয়ার হবে। তুমি দেখো এই বিস্তৃতিতে তোমাকে বলছে x টু দি পাওয়ার 10 এর সহগ কত, আর x টু দি পাওয়ার 10 কোন পদে আছে আমি কিন্তু জানি না। এই পদের মধ্যে x এর পাওয়ার কত? এই পদের মধ্যে x এর পাওয়ার 2, 2 নম্বর পদের মধ্যে x এর সহগ কত? x এর পাওয়ার কত? x এর পাওয়ার কিন্তু -1, x এর পাওয়ার কত? -1। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের p এর মান, এটা হচ্ছে আমাদের q এর মান, এটা কিসের মান? m এর মান। আর এখানে x এর যততম পাওয়ার বের করার জন্য বলবে সেটা হচ্ছে m এর মান, সেটা কিসের মান? m এর মান। তো আমাকে এখান থেকে r এর মান বের করতে হবে। r সমান সমান কি হবে? pm, p এর মান কত? 2, m এর মান কত? 11, 2 আর 11 গুণ করো, 2 ইনটু 11, সূত্রের মাইনাস m, m এর মান কত? 10 বসাবা। নিচে হবে এই দুইটার বিয়োগফল, এই দুইটার বিয়োগফল মানে কি 2 মাইনাস -1। দ্যাট মিন্স তুমি যদি ক্যালকুলেশন করো 11 দুগুণে কত? 22 মাইনাস 10 ডিভাইডেড বাই 3, ক্যালকুলেশন করলে 12/3, দ্যাট মিন্স 4। দ্যাট মিন্স কি 4। r এর মান তুমি 4 পাইছো, r এর মান 4 মানে কি 5 নাম্বার পদের মধ্যে তুমি x টু দি পাওয়ার 10 পাবে। কত নাম্বার পদের মধ্যে x টু দি পাওয়ার 10 পাবা? 5 তম পদে। তো 5 তম পদে যদি x টু দি পাওয়ার 10 পাবা, তুমি 5 তম পদ জাস্ট বের করে ফেলো তাইলে হবে। 5 তম পদ মানে t of 5 এর ফর্মুলা কি ছিল? NCR, n এর মান কত? 11। c পদ সংখ্যা যদি 5 হয় r এর মান কিন্তু 4 হবে, পেস লাগাবা না। NCR x টু দি পাওয়ার এর মান এখানে কত আছে? 2x স্কয়ার হোল টু দি পাওয়ার এই দুইটা বিয়োগফল কত? 7 ইনটু x টু দি পাওয়ার x এর মান কত? 3/x হোল টু দি পাওয়ার r এর মান কত? 4 বসাও। এখন তুমি যদি ক্যালকুলেশন করো 11CR মানটা বের করো, 11CR r এর মান 4, ক্যালকুলেশন করলে 330, এটা হচ্ছে আমাদের 330 আসতেছে ইনটু 2 এর উপর পাওয়ার 7, 2 এর উপর পাওয়ার 7 মানে কত?
2 হোল টু দি পাওয়ার 7 128। হ্যাঁ 128 ইনটু x টু দি পাওয়ার কত 8 দুগুণে 14 ইনটু মাইনাস মাইনাসের উপর পাওয়ার 4 থাকলে এটা প্লাস হয়ে যাবে 3 এর উপর পাওয়ার 4 মানে 81 আর x এর উপর পাওয়ার 4 মানে কত x টু দি পাওয়ার 4। এখন তুমি যদি ক্যালকুলেশন করো 330 128 81 গুণাকারে আছে গুণ করো 128 ইনটু 330 ইনটু কত 81 গুণ দিলে आंसर কত আসছে 342 1440 342 1440 ইনটু x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 14 দুইটাকে কাটাকাটি করলে আলটিমেটলি আমাদের কত আসবে आंसर x টু দি পাওয়ার 10। তুমি দেখো x টু দি পাওয়ার 10 এর সহগ আমরা কত পাইলাম বুঝছো নাকি বুঝো নাই? তুমি যদি রিটেন প্রসেসে করো অনেক বড় হয়ে যাবে। আমাদের শর্টকাট ইউজ করে আগে কত নাম্বার পদ সেটা বের করতে হবে, কত নাম্বার পদ বের করবা, বের করার পর এই পুরোটা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা। কি করবা মানে এক সংক্রান্ত যে টার্মগুলো আছে x এর পাওয়ার বাদ দিয়ে দেবো মনে মনে, x এর পাওয়ার বাদ দিয়ে দেবো মনে মনে, x এর পাওয়ার বাদ দিয়ে 11c4 টু দি পাওয়ার 7 ইনটু -3 হোল টু দি পাওয়ার 4 পুরোটা ক্যালকুলেটরে উঠাবা, দেখবা এই आंसरটা চলে আসছে। আমাদের आंसर এটা ঠিক আছে। এটা ম্যাথ সলভ করে তাইলে ক্লিয়ার হবে। তুমি দেখো একটা বিস্তৃতি আছে, এই বিস্তৃতিতে x কিউবের সহগ কত বের করার জন্য বলছে। ঢাকা ইউনিভার্সিটি 1516 সালে আসছে। এন্ড x কিউব কত নম্বর পদে আছে আমি জানি, বের করতে হবে। x কিউব কত নম্বর পদে আছে, x কিউব যত নম্বর পদে আছে তার r এর মান কিভাবে বের করব? p এখানে x এর পাওয়ার 1 এখানে x এর পাওয়ার -2 প্রথমে আমরা কি করতে হবে p আর n গুণ দিতে হবে। 12 আর n গুণ দিলে 12 আর 1 গুণ দিলে কত 12 একে 12 সূত্রে মাইনাস যততম পদ বের করতে বলছে m এর মান 3 ডিভাইডেড বাই দুইটা পার্থক্য 1 আর -2 পার্থক্য কত 3 ক্যালকুলেশন করলে 9/3 9/3 মানে কত 3 r এর মান 3 আসছে। r এর মান 3 হইলে কত নাম্বার পদের মধ্যে পাবো 4 নাম্বার পদে 4 নাম্বার পদ বের করতে হবে। দ্যাট মিন্স t4 বের করতে হবে। t4 সমান কি ncr দ্যাট মিন্স 12c3 ইনটু x টু দি পাওয়ার x এর মান কত 2x হোল টু দি পাওয়ার এ দুইটার বিয়োগফল দ্যাট মিন্স 9 ইনটু a টু দি পাওয়ার a মানে কি 1/x স্কয়ার 4x স্কয়ার এর উপর পাওয়ার কত হবে 3x। ঠিক আছে। এখন দেখো আমি তোমাকে কি বলছিলাম একটু আগে x এর পাওয়ার হিসাব করার দরকার নাই, x টাকে মনে মনে বাদ দিয়ে দিব। x কে মনে মনে বাদ দিয়ে ক্যালকুলেটরে উঠাও, দেখো কি আসে। প্রথমে কি 12c3 12c3 উঠাইলাম ইনটু কত টু টু দি পাওয়ার 9 টু টু দি পাওয়ার 9 উঠাইলাম ইনটু কত 1/4 এর উপর কিউব মাইনাস ও আছে কিন্তু -1/4 এর উপর কি পাওয়ার 3 ইকুয়াল ক্লিক করো 1760। দেখো এই যে মাইনাসে 1760 3 নম্বর অপশনে আছে, এটা আমাদের আছে। আশা করি বুঝছো। নেক্সটে যাই, হুবহু সেম x টু দি পাওয়ার 7 এর সহগ বের করার জন্য বলছে। এটা সাস্ট আর 4-5 সালে আসছে এবং ঢাকা ইউনিভার্সিটি 13-14 সালে আসছে, নিজেরা পারবা আশা করি। এখন দেখো এই রিলেটেড ম্যাথ গুলোর মধ্যে স্পেশাল একটা টাইপ হচ্ছে x মুক্ত পদ। কি তোমাকে বলবে x মুক্ত পদ কত? x মুক্ত পদ মানে কি ভাই? x মুক্ত পদ হচ্ছে কোন x সংক্রান্ত টার্ম নাই, দ্যাট মিন্স x এর পাওয়ার 0। x এর পাওয়ার কত 0, দ্যাট মিন্স আমার x এর পাওয়ার 0 মানে কি m এর মান 0 ধরে কাজ করতে হবে। তো x এর পাওয়ার 0 কত নম্বর পদে থাকবে আমি তো জানি না, বের করি। আর সমান কি হবে n ইনটু p, n এর মান 6 আর p এর মান কত প্রথম পদে পাওয়ার 2 6 দুগুণে কত 12 মাইনাস x এর পাওয়ার আমি 0 বের করতে চাইতেছি, দ্যাট মিন্স m এর মান কত 0, m এর মান 0 ডিভাইড বাই দুইটার পার্থক্য এখানে পাওয়ার 2 এখানে মাইনাসে 1 পার্থক্য কত 3, দ্যাট মিন্স r এর মান 4 আসছে। r এর মান কত 4, r এর মান 4 আসলে 5 তম পদ বের করার ফর্মুলা ইউজ করে জাস্ট 5 তম পদ বের করে ফেলো। t5 সমান কি হবে ncr, n এর মান কত 6, c r এর মান কত পাইছো 4 ইনটু x টু দি পাওয়ার x এর পাওয়ার কত এখানে প্রথমে x স্কয়ার হোল টু দি পাওয়ার কত এই দুইটার পার্থক্য মানে 2 ইনটু
2/x এর উপর পাওয়ার 2/x এর উপর পাওয়ার কত হবে 4 ফর্মুলা অনুযায়ী বসাইলাম। এখন আমি তোমাকে কি বলছি, আমি যখন সহগ নিয়ে কাজ করব x এর পাওয়ার চিন্তা করার দরকার নাই, এটা আমি বাদ দিয়ে দিব মনে মনে, এটা আমি কি করব বাদ দিয়ে দিব। যদি বাদ দিয়ে দেওয়া অটোমেটিক থাকতেছে 6c4 এটা চিন্তা করতে হবে এবং 2 টু দি পাওয়ার 4 এটা চিন্তা করতে হবে। ক্যালকুলেটরে উঠাও 6c4 6c4 সরি 6c4 ইনটু কত 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল কি করো 240। দেখো 240 কত নাম্বার অপশনে আছে 2 নাম্বার অপশনে, এটাই आंसर। ওভার সেম x বর্জিত পদ বের করার জন্য বলছে বট x আসছে, ওভার সেম x বর্জিত পদের মান বের করার জন্য বলছে বট x এটা কোথায় আসছে, এটা কোয়েটে আসছে, নিজেরা পারবা আশা করি। সেম বুয়েটে আসছে, নিজেরা করবা। আচ্ছা এটা তুমি চাইলে করতে পারবা কি, আমি একটু বলি তোমাকে x বর্জিত যে পদ, এই x বর্জিত পদের মান বলে দিছে হচ্ছে 405। যদি x বর্জিত পদের মান 405 হয় তাহলে আমাকে এখানে k এর মান কত সেটা বের করার জন্য বলছে। তো তুমি x বর্জিত যে মানটা পাবা x বর্জিত পদের মধ্যে দেখবে k সংক্রান্ত কোনো একটা কিছু টার্ম থাকবে আর কি, এটা সমান সমান তুমি 405 ধরবা, ধরার পরে এই সমীকরণটা ক্যালকুলেশন করে k এর মান বের করে ফেলবা, k এর মান বের করে ফেললে আমাদের आंसर হয়ে যাবে। ঠিক আছে, হুবহু আগের টাইপের মতো, জাস্ট নিজে একটু ট্রাই করতে হবে, নিজের একটু পড়বা। এইটা ভাই মাস্টার ক্লাস, অনেক অনেক কাজে অনেক বড় বড় ম্যাথ তুমি সহজে এই টপিকটা দিয়ে করে ফেলতে পারবা, এই টাইপটা দিয়ে করে ফেলতে পারবা। মানে কি পরপর দুইটা পদের অনুপাত যদি আমাদের কাছে দেওয়া থাকে, পরপর দুইটা পদের অনুপাত, দ্যাট মিন্স কি p অফ r প্লাস 1 মানে r প্লাস 1 তম পদ এবং r তম পদ এদের অনুপাত নির্ণয়ের ফর্মুলা কি a প্লাস x হোল টু দি পাওয়ার n। এই বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ এবং r তম পদ এদের যে অনুপাত, মানে পরপর দুইটা ক্রমিক পদ, কিন্তু পাশাপাশি দুইটা পদ হইতে হবে, অন্য যে কোনো পদ হলে কিন্তু হবে না। এদের যে অনুপাত, অনুপাত নির্ণয়ের ফর্মুলা কি n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ইনটু x বাই a। ফর্মুলা মুখস্থ করতে হবে আমাদের কি n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ইনটু x বাই a, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তোমাকে যদি বলে 20 তম পদ এবং 21 তম পদ এদের অনুপাত দেয়া আছে, 20 তম পদ 21 তম পদের অনুপাত যদি দেয়া থাকে পরপর দুইটা পদ না, এটা হ্যাঁ পরপর দুইটা পদের অনুপাত হলে এটাকে ফর্মুলা ইউজ করে দিব, তাইলেই হবে। ঠিক আছে, নেক্সটে যাই, একটা ম্যাথ করাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাকে এখানে একটা বিস্তৃতির রাশি দেওয়া আছে, এই রাশিটা আমাকে কি বলছে 21 তম পদ এবং 22 তম পদের 22 তম পদ সমান। তুমি চিন্তা করো তো 21 তম পদ আর 22 তম পদ দুইটা যদি সমান হয়ে যায় এদের অনুপাত কত 1, দুইটা সেম পদের অনুপাত কত হবে 1 হবে। তো আমাকে এখানে কি করছে 21 তম পদ এবং 22 তম পদ এই দুইটা পদ সমান বলে দিচ্ছে, দ্যাট মিন্স পাশাপাশি যে দুইটা পদ ক্রমিক পদ, ক্রমিক পদের অনুপাত কত, ক্রমিক পদের অনুপাত কত 1। এখানে একটা বোঝার বিষয় আছে, আর আর মানে কিন্তু ছোট পদ, আর মানে কি ছোট যে পদ থাকবে সেটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। ঠিক আছে, উপরে কিন্তু আমাদের বড় পদ বসাইতে হবে, নিচে ছোট পদ বসাইতে হবে। আশা করি বুঝছো। দেখো সলভ করে এটা তাহলে ক্লিয়ার হবে। আমাকে যেহেতু 22 তম পদ এবং 21 তম পদের অনুপাত দেওয়া আছে, দ্যাট মিন্স 22 তম পদ এবং 21 তম পদ এটা এটা সমান সমান আমরা ফর্মুলা কি জানি, দেখো ফর্মুলাটা কি ছিল n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ইনটু x বাই a। n মাইনাস r এর মান কত 44 মাইনাস r মানে কিন্তু ছোট পদ, আমি একটু আগে বলছি 21 প্লাস 1 ডিভাইডেড বাই r, r এর মান কত 21 ইনটু x বাই a। x এর জায়গায় এখানে কি আছে x ই আছে, আর এর জায়গায় এখানে কত আছে 1। যেহেতু দুইটা পদ সমান বলে দিছে, দ্যাট মিন্স এদের অনুপাতের মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। যদি অনুপাতের মান 1 হয়ে যায় আলটিমেটলি এই পাশে শুধু থাকবে 1 আর এই পাশে কি থাকবে 21, 44 এর 45, 45 থেকে তুমি যদি 21 বাদ দিয়ে দাও কত হবে 24 ইনটু x। তো এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা সমাধান করে আমাদের x এর মান বের করতে হবে। তুমি যদি ক্যালকুলেশন করো 21 ভাগাকারে সব পাশে গেলে কি হবে গুণ, আর 24 গুণাকারে সব পাশে গেলে কি হবে ভাগ, দ্যাট মিন্স 21 বাই 24। 21 বাই 24 কে তুমি যদি 3 দিয়ে ভাগ করে দাও 3 7 21, 4 3 8 কত 24, দ্যাট মিন্স আমাদের x এর মান হবে 7/8। আশা করি বুঝছো।
নেক্সট টপিকে যাই। সেম দেখো কি বলছে, x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r প্লাস 1, এই দুইটা পদের যে সহগ গুলো যদি সমান হয় তাহলে আমাকে r এর মান কত বের করতে বলছে। এখন এইটা আর এইটা, এই দুইটা যে ক্রমিক পদ, আমি বুঝছি কিভাবে, তুমি দেখো এখানে কোনো ঝামেলা নাই, কিন্তু যদি এখানে কোনো ঝামেলা না থাকে তাহলে r এবং r প্লাস 1 এই দুইটা ক্রমিক পদই হবে। কি হবে? ক্রমিক পদ। ক্রমিক পদের সহগ সমান বলছে, ক্রমিক পদের সহগ সমান, আমরা পরে চিন্তা করছি, আগে ক্রমিক পদের অনুপাত বের করো। ক্রমিক পদের অনুপাত কি? উপরে হবে r প্লাস 1, নিচে হবে t অফ r সমান সমান কি n, n এর মান 15 মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ইনটু x বাই a, x এর মান কত? x এর মান কিন্তু 3 বসাও, ডিভাইডেড বাই এর মান কত? x, এর মান x। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, লিখলাম। এখন আমাকে বলছে কিন্তু ক্রমিক পদের সহগ সমান। ক্রমিক পদের সহগ সমান মানে সহগের অনুপাত 1। কিসের অনুপাত 1? সহগের অনুপাত 1, পদের অনুপাত কিন্তু 1 না। আমি যেখানে লিখলাম এটা কিন্তু পদের অনুপাত। কিসের অনুপাত এটা? পদের অনুপাত। এটা কিন্তু সহগের অনুপাত না। সহগের অনুপাত আমরা কিভাবে বের করব? আমি পদের যে অনুপাত পাইছি, পদের অনুপাত থেকে যদি চলকটা বাদ দিয়ে দাও তাহলে তুমি যেটা পাবা সেটা তো সহগের অনুপাত। দেখবে সেখানে সহগের অনুপাত হচ্ছে এটা, 15 আর কত? 16 মাইনাস r ডিভাইডেড বাই r ইনটু 3, এই সহগের অনুপাত হচ্ছে এইটা। সহগের অনুপাত হচ্ছে এতটুকু। সহগের অনুপাত সমান মানে এতটুকুর মান কত হবে? 1 হবে। তো যদি r গুণ করো 3 16 48 মাইনাস 3r সমান সমান কত হবে? r, দ্যাট মিন্স 4r ইকুয়াল 48। 4r ইকুয়াল 48 হলে r এর মান কত? 4 12 48। r এর মান কত? 4। r এর মান 4 হইলে আমাকে তো এখানে এটা বের করার জন্য বলছিল। আচ্ছা, আমরা r এর মান 4 পাইছি, অপশনে তো r এর মান 4 দেয়া নাই, কোথায় ভুল করলাম? 15 মাইনাস r প্লাস 1, ঠিকই তো লিখলাম তাই। আচ্ছা, একটা ভুল করছি, কোথায় ভুল করছি আমি একটু বলি। x টু দি পাওয়ার r, পাওয়ার r কততম পদে আসবে এটা আমার বুঝতে হবে না? আমি যেখানে পদ সংখ্যা আকারে বসাবো r, পদ সংখ্যা আকারে যে r বসাবো, r কিন্তু ছোট পদ। এখন এখানে তো আসলে আমার সহগ আকারে আছে বা পাওয়ার আকারে আছে। r প্লাস 1 পাওয়ার আসবে হচ্ছে r প্লাস 2 তম পদে, আর r পাওয়ার আসবে হচ্ছে r প্লাস 1 তম পদে। এখানে r না বসে এখানে r প্লাস 1 বসাইতে হবে। যদি r প্লাস 1 বসাও তাহলে তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা r এর একটা ভিন্ন মান আসবে, সেটা আমাদের आंसर হবে। আশা করি বুঝছো। আচ্ছা, এটা থাক, দরকার নাই এটা। মধ্যপদ বের করতে হবে আমাদের। কি করতে হবে? মধ্যপদ। মধ্যপদ বের করার জন্য আমার n এর মান কি সেটা জানতে হবে। n এর মান জোড় হইতে পারে, n এর মান বিজোড় হইতে পারে। n এর মান জোড় হইলে পদ সংখ্যা কিন্তু বিজোড় হয়ে যাবে, কারণ পদ সংখ্যা সবসময় একটা বেশি থাকে না। n এর মান বিজোড় হইলে পদ সংখ্যা হয়ে যাবে জোড়। তো জোড় বিজোড়ের ক্ষেত্রে আমরা ছোটবেলায় পড়ছিলাম না মধ্য বের করার জন্য। জোড় বিজোড়ের ক্ষেত্রে মধ্য কি থাকতো? বিজোড়ের বেলায় থাকতো মধ্য একটা, জোড়ের বেলায় থাকতো মধ্য দুইটা। মনে আছে? সেম টু সেম কাজ এখানে করতে হবে, কিন্তু এখানে পদ সংখ্যার উপর ডিপেন্ড করবে। পদ সংখ্যা বিজোড় হইলে মধ্যপদ একটা, পদ সংখ্যা জোড় হইলে মধ্যপদ দুইটা। পদ সংখ্যা বিজোড় কখন হবে? n এর মান জোড় হইলে। পদ সংখ্যা বিজোড় কখন হবে? n এর মান, পদ সংখ্যা জোড় কখন হবে? n এর মান বিজোড় হইলে। বোঝা গেছে? আমাদের কি করতে হবে এখানে? যদি n এর মান, কিসের মান? n এর মান, n এর মান জোড় হইলে মধ্যপদ হবে n/2 প্লাস 1 তম পদ। আর n এর মান যদি বিজোড় হয় মধ্যপদ হবে দুইটা, একটা হবে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ, আর একটা হবে এটার সাথে এক যোগ। দ্যাট মিন্স একটা, তুমি যদি এই ভ্যালুটা 5 তম পদ পাও তাহলে আরেকটা মধ্যপদ হবে 6 তম পদ। একটা মধ্যপদ কত হবে? 6 তম পদ। আশা করি ক্লিয়ার। আমাদের এই ফর্মুলাটা জানা থাকলে হবে, কত নাম্বার পদ মধ্যপদ সেটা বের করতে পারলে বাদ বাকি আমি এমনিতেই পাবো। তুমি দেখো এটার মধ্যপদ বের করার জন্য বলছে, এখানে n এর মান কত? 8। n এর মান 8 মানে জোড়,
n এর মান জোড় হইলে মধ্যপদ কিন্তু একটা। মধ্যপদ কয়টা? একটা। এই যে দেখো, n এর মান জোড় হইলে মধ্যপদ একটা, n এর মান বিজোড় হইলে কি মধ্যপদ দুইটা। n এর মান জোড় হইলে মধ্যপদ নির্ণয়ের ফর্মুলা কি ছিল? n/2 প্লাস 1 তম পদ। n/2 মানে কত? 8/2, 8/2 মানে 4, 4 আর 1 যোগ দিলে কত? 5। তাহলে সেখানে মধ্যপদ হবে 5 তম পদ। এখানে তুমি যদি মধ্যপদ বের করতে চাও, n এর মান কি? জোড়। n এর মান জোড় হলে মধ্যপদ কি? n/2 প্লাস 1 তম পদ। n/2 মানে 5, 5 আর 1 কত? 6, দ্যাট মিন্স 6 তম পদ হবে মধ্যপদ। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। এই যে দেখো, ঢাকা ইউনিভার্সিটি 23-24 সালে আসছে, তোমাকে বলছে এই বিস্তৃতির মধ্যপদ বের করো। n এর মান কি? জোড়। n এর মান জোড় হলে মধ্যপদ কি হবে? n/2, ওটা লিখছি, n/2 প্লাস 1 তম পদ। এটা মানে 4, 4 আর 1 কত? 5, দ্যাট মিন্স মধ্যপদ হবে 5 তম পদ। 5 তম পদের বেলায় r এর মান কত? 4 বলছি কিন্তু আগেই। 5 তম পদের বেলায় যেহেতু r এর মান 4, আমাদের आंसर কি হবে? 4 তম পদ, মানে r এর 5 তম পদ বের করতে হবে। 5 তম পদের ফর্মুলা কি? NCR। NC r এর মান 5, সরি, পদের সংখ্যা যদি 5 হয়, r এর মান হবে 4 ইনটু a টু দি পাওয়ার, এর পরিবর্তে এখানে x আছে, x টু দি পাওয়ার দুইটার বিয়োগফল, x টু দি পাওয়ার 4 ইনটু a টু দি x টু দি পাওয়ার, x এর পরিবর্তে এখানে 1/x আছে, এর উপর পাওয়ার কত হবে? 4। সূত্র অনুযায়ী এখন দেখো, HC4 যা আছে তা থাকবে, x টু দি পাওয়ার 4, এখানে মাইনাস x টু দি পাওয়ার 4 নিচে ভাগ আকারে আছে না, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 কাটাকাটি চলে যাবে, -1 এর উপর পাওয়ার 4 দিলে আলটিমেটলি এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের आंसर হবে শুধু HC4। এখন তুমি দেখো HC4 এর মান কত? 8C4 ইকুয়ালে ক্লিক করো 70। HC4 এর মান 70, 4 নম্বর অপশনে আছে। আশা করি ক্লিয়ার। সেম নিজেরা করবা। সেম নিজেরা করবা। এটা আমাদের বুঝতে হবে। অসীম দ্বিপদী বিস্তৃতি। এর আগে আমরা যত প্রকার বিস্তৃতি দেখলাম, সবগুলো বিস্তৃতির ক্ষেত্রে কিন্তু পাওয়ার আকারে পূর্ণ সংখ্যা ছিল, ধনাত্মক পূর্ণ সংখ্যা। পাওয়ার আকারে কি ছিল? ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু যদি পাওয়ার আকারে ধনাত্মক পূর্ণ সংখ্যা না থাকে, ঋণাত্মক থাকে অথবা ভগ্নাংশ থাকে, তখন কিন্তু এটা আর সসীম বিস্তৃতি হবে না, এটা অসীম বিস্তৃতি হয়ে যাবে। এর আগে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল, এখানে কিন্তু তুমি কত সংখ্যা নির্দেশক স্টেজে যাওয়ার পর ফিক্সড হয়ে যেত, এটা চেঞ্জ হইতো না, বাড়তো না। কিন্তু যখন নেগেটিভ অথবা ভগ্নাংশ চলে আসবে, এই বিস্তৃতি আজীবন চলতেই থাকবে, এটা শেষ হবে না, অসীম পর্যন্ত চলতে থাকবে। এই জন্য এটাকে আমরা বলি অসীম দ্বিপদী বিস্তৃতি। ঠিক আছে, পাওয়ার আকারে যদি নেগেটিভ চলে আসে আর পাওয়ার আকারে যদি ভগ্নাংশ চলে আসে, তখন আমাদের ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। ফর্মুলা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আমরা যে কম্বিনেশনের ক্ষেত্রে সি ইউজ করি, NC1, NC2, NC3, এগুলোর ক্ষেত্রে n এর যে ভ্যালু, এই n এর ভ্যালু ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হয়, ভগ্নাংশ অথবা নেগেটিভের ক্ষেত্রে হয় না। বুঝতে পারছো নাকি বুঝছো নাই? কম্বিনেশনের ক্ষেত্রে নেগেটিভ অথবা ভগ্নাংশ কিন্তু গ্রহণযোগ্য নয়, সেজন্য NC1, NC2, NC3 এগুলো ইউজ করা যাবে না। এগুলো ইউজ না করে অন্য একটা টার্ম ইউজ করতে হবে। ইউজ করতে হবে অন্য একটা টার্ম। অন্য একটা টার্ম কি? NC1 কে ভেঙে যেগুলো আসে সেটা আমরা ইউজ করে ফেলবো আর কি। NC1 ইউজ করলে ম্যাথেরও আসবে, ক্যালকুলেটরে দেখাইলে ক্লিয়ার হবে। ফর্মুলা হচ্ছে এটা। আগে আমরা ফর্মুলা জানতাম এটা এরকম, a plus x whole to the power n, এর ফর্মুলা ছিল এরকম। ঠিক আছে, বাট যখন আমাদের ভগ্নাংশ বা ঘাত আকারে ঋণাত্মক সংখ্যা অথবা ভগ্নাংশ আসবে, তখন আমাদের ফর্মুলা হয়ে যাবে এরকম। ফর্মুলা হয়ে যাবে কি এরকম। ফর্মুলাটা দেখতে কিরকম? এই যে 1 plus x whole to the power n সমান কি 1 plus nx plus n into n minus 1 divided by 2 factorial into x square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube plus dot 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 এভাবে যেতে থাকবে। এগুলা কিভাবে আসছে এখন আপাতত তোমার জানার দরকার নাই, আপাতত একটু মনে রাখো। NC0 এটার মান তো ডাইরেক্ট 1, তাই না? NC0 এর মান যেহেতু 1, ডাইরেক্ট এটার পরিবর্তে 1 বসাই দিয়েছে। NC1 এটাকে তুমি যদি ভাঙাও, NC1 কে তুমি ভাঙাইলে n পাবা। ঠিক আছে, আর এখানে দেখো এর মান কিন্তু 1, এর মান কত? 1। এর মান 1 যেহেতু আমরা এর পাওয়ার এখানে চিন্তা করতেছি না, আগে সূত্রের মধ্যে কিন্তু s সহ ছিল। এর মান 1 যেহেতু আমরা এর পাওয়ার চিন্তা করতেছি, শুধু x এর পাওয়ার চিন্তা করতেছি। দেখো এখানে x এর পাওয়ার 1 ছিল, এই যে x এর পাওয়ার 1 বসাইছে। NC2 এটাকে তুমি যদি ভাঙাও, ভাঙাইলে n into n minus 1 divided by 2 factorial পাবা। n into n minus 1 divided by 2 factorial পাবা। আর এখানে x এর পাওয়ার 2 ছিল, x এর পাওয়ার 2 বসাইছে।
সিমিলার ভাবে NC3 কে তুমি যদি ভাঙাও তাহলে এগুলো পাবা। ঠিক আছে, নাকি বুঝো নাই? আশা করি বুঝছো। এখন কত হচ্ছে মনে রাখার টেকনিক কি, তুমি মনে রাখবা কিভাবে, আমি একটু তোমাদের সহজ একটু বলে দিই তাইলে হবে। মনে রাখার সহজ উপায় কি, তুমি দেখো এইটা কত নাম্বার পদ? 1 নাম্বার পদ। এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ, এটা 4 নাম্বার পদ, এটা 5 নাম্বার পদ। যততম পদ নিচে তার চেয়ে 1 কম ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। 1 নাম্বার পদের বেলায় 0 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে, তো 0 ফ্যাক্টোরিয়াল মান 1, এই জন্য আমরা ডিরেক্ট চিন্তা করি না। 2 নাম্বার পদের বেলায় এখানে 1 ফ্যাক্টোরিয়াল ভাগ হইছে, 3 নাম্বার পদের বেলায় 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে, 4 নাম্বার পদের বেলায় 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে, 5 নাম্বার পদের বেলায় 4 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। এভাবে ভাগ আকারে যেতে থাকবে। পরবর্তী স্টেপ, উপরে যত ফ্যাক্টোরিয়াল হবে উপরে পদ হবে ততটা, উপরে পদ হবে কি হবে ততটা। এখানে 2 ফ্যাক্টোরিয়াল আছে মানে উপরে পদ হবে 2টা, উপরে রাশি কয়টা হবে 2টা। 3 ফ্যাক্টোরিয়াল আছে মানে উপরে কয়টা হবে 3টা। এটা নিচে মনে 1 ফ্যাক্টোরিয়াল আছে মানে উপরে কয়টা হবে 1টা। ঠিক আছে, কারণ উপরে কি হবে আসলে, উপরে হচ্ছে n এর পাওয়ার এক এক করে কমতে থাকবে, n এর পাওয়ার এক এক করে কমতে থাকবে। কতক্ষণ পর্যন্ত কমবে? নিচে যত ফ্যাক্টোরিয়াল থাকবে তার চেয়ে 1 কম পর্যন্ত, নিচে যত ফ্যাক্টোরিয়াল থাকবে তার চেয়ে কি 1 কম পর্যন্ত। তো দেখো আমি যদি আরেকটা এক্সপ্লেইন করি, এখানে 1 ফ্যাক্টোরিয়াল ছিল, উপরে পদ হবে 1টা, তো এই জন্য n এ আসতেছে, এখানে অন্য কোনো কিছু আসবে না। n এর মান যদি 2 হয় উপরে পদ হবে 2টা, কি কি একটা n আর একটা n-1 2টা চলে আসছে, শেষ। যদি পদ সংখ্যা মানে নিচে যদি ফ্যাক্টোরিয়াল 3 থাকে, 3 ফ্যাক্টোরিয়াল মানে পদ হবে উপরে 3টা, পদগুলো কি কি হবে n থেকে শুরু হবে, পরে হবে n-1 -2, এই যে 3টা চলে আসছে, শেষ। আর x এর পাওয়ার কি হবে? x এর পাওয়ার হবে নিচে ফ্যাক্টোরিয়াল যত তত, নিচের ফ্যাক্টোরিয়াল যত তত, নিচে ফ্যাক্টোরিয়াল যত তত, শেষ। এইভাবে যেতে থাকবে। তো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা তুমি ভগ্নাংশ, ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা সকল ক্ষেত্রে ইউজ করতে পারবে। এই ফর্মুলাটা একটু বড়, এই জন্য ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এটা না ইউজ করে ডিরেক্ট কম্বিনেশনের মাধ্যমে করি, কারণ কম্বিনেশনের ম্যাথগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে অনেক কিছু করতে পারি। বাট এই কেসগুলোর ক্ষেত্রে যখন ভগ্নাংশ আকারে মানে পাওয়ার আকারে ভগ্নাংশ অথবা নেগেটিভ সংখ্যা চলে আসবে, তখন তুমি যদি ডিরেক্ট এটার মাধ্যমে করো তাহলে তো হবে, বাট এটার মাধ্যমে করলে ম্যাথ এরর আসবে। এই জন্য আমরা ভগ্নাংশ থাকলে এটা ইউজ করি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না, অনেকের একটু কনফিউশন থাকে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা যাবে, কিন্তু এই ফর্মুলাটা বড়, ক্যালকুলেটর ওঠাতে টাইম লাগবে বেশি, এই জন্য আমরা এইটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ইউজ করি না। আশা করি ক্লিয়ার। ফর্মুলা না জানা থাকলে কিন্তু হবে না, ফর্মুলা আমাদের জানা থাকলে আই থিঙ্ক ক্লিয়ার। পরবর্তী আরেকটা কথা একটু বলি, উপরে যদি ভগ্নাংশ অথবা নেগেটিভ সংখ্যা চলে আসে, জোর করে একটা টার্মকে 1 বানাবা, জোর করে একটা টার্মকে কি বানাবা 1 না বানাইলে হবে না। 1 না বানাইলে এই ফর্মুলাটা খাটবে না আর কি, সহজ কথাই। এবং এখানে যে যোগ অথবা বিয়োগ আকারে যা থাকবে এর যে মডুলাসের ভ্যালু, এই মডুলাসের ভ্যালু 1 এর চেয়ে ছোট হইতে হবে। 1 এর চেয়ে যদি ছোট না হয় তাহলে এই ফর্মুলা খাটবে না, 1 এর চেয়ে ছোট না হলে কি হবে না, এই ফর্মুলা খাটবে না। আগে থেকে বলে দিই। দেখো এখানে কিছু সিম্পল বা স্পেশাল ফর্মুলা আছে। স্পেশাল ফর্মুলা কি? আমি তো তোমাকে এখানে n দিয়ে শিখাইছি। কি দিয়ে শিখাইছি? n। তো n এর পরিবর্তে তো -1 -2 -3 হইতেই পারে। এখানে প্লাস x এর পরিবর্তে -x থাকতেই পারে, থাকতে পারে না? এরকম 6টা ফর্মুলা আমাদের বইয়ের মধ্যে আছে। কি কি? 1 - x উপরে -1, 1 + x উপরে -1, 1 - x উপরে -2, 1 + x উপরে -2, 1 - x উপরে -3, 1 + x উপরে কি -3। এই 6টা ফর্মুলা আমাদের একটু মুখস্থ করতে হবে। স্পেশাল ফর্মুলা আর কি। এটা আসলে এই ফর্মুলা, যে আমরা যে এই ফর্মুলাটা শিখলাম না, এটার মাধ্যমে আসলে এটা প্রমাণ করা যায়, আর আমাদের প্রমাণ দরকার নাই। আমাদের কি করতে হবে? শুধু ফর্মুলাটা মুখস্থ করতে হবে। তুমি n এর পরিবর্তে -1 বসাও, n এর পরিবর্তে এখানে -1 বসাও, সব জায়গার মধ্যে তুমি যদি -1 বসাও, -1 বসালে দেখবে এই ফর্মুলাটা চলে আসছে, এই যেটা আসছে। n এর পরিবর্তে তুমি যদি -1 বসাও এবং x এর পরিবর্তে তুমি যদি -x বসাও, ফর্মুলা চলে আসবে। এটা মনে রাখার টেকনিক কি? এখানে যদি মাইনাস এবং এখানে যদি মাইনাস আছে, মাইনাস আছে কি প্লাস, মাইনাস আছে কি প্লাস, দুই জায়গায় মাইনাস থাকলে সবগুলোর সামনে চিহ্ন হবে প্লাস, সবগুলোর সামনে চিহ্ন কি হবে প্লাস। আর ধারাটা কিরকম? x এর পাওয়ার এক এক করে শুধু বাড়বে আর কিছু না। দেখো x এর পাওয়ার প্রথমে 0, পরে 1, পরে 2, পরে 3, পরে 4, পরে 5। সহগ নিয়ে চিন্তা করার দরকারই নাই, সবগুলোর ক্ষেত্রে সহগ হবে 1, শেষ। যদি এরকম হয়, একটা পাওয়ার মানে পাওয়ার আকারে নেগেটিভ থাকবেই, কিন্তু ভিতরে আসে পজিটিভ। ভিতরে কি আছে? পজিটিভ। যদি ভিতরে পজিটিভ চলে আসে তাহলে কি হবে?
বিজোড় যে পাওয়ার গুলো আছে বিজোড় পাওয়ার গুলোর সামনে নেগেটিভ হবে, বাদ বাকি সব পজিটিভ। দেখো পাওয়ার বিজোড় এজন্য নেগেটিভ আসছে, পাওয়ার বিজোড় এজন্য নেগেটিভ আসছে, পাওয়ার বিজোড় এজন্য কি আসবে এখানে নেগেটিভ আসবে। আশা করি ক্লিয়ার। -1 এর দুইটা ফর্মুলা ক্লিয়ার। -2 ফর্মুলা গুলো সেম আগের মতো, দুই জায়গার মধ্যে যদি মাইনাস থাকে সবগুলো প্লাস, আর যদি একটা প্লাস চলে আসে তাহলে যেখানে বিজোড় পাওয়ার আছে সেই বিজোড় পাওয়ার গুলোর সামনে কি আসবে মাইনাস আসবে। ঠিক আছে, এবং সহগ কত হবে? -1 এর বেলায় কিন্তু কোনো সহগ ছিল না, কিন্তু -2 এর বেলায় সহগ আছে। সহগ কত? x এর পাওয়ার যত সহগ হবে তার চেয়ে বেশি। x এর পাওয়ার 2 হলে সহগ 3, x এর পাওয়ার 3 হলে সহগ 4, x এর পাওয়ার 4 হলে সহগ 5, x এর পাওয়ার 4 হলে সহগ 5, x এর পাওয়ার 3 হলে সহগ 3, x এর পাওয়ার 2 হলে সহগ 2, x এর পাওয়ার 1 হলে কি সহগ 2। আশা করি বুঝছো। মানে সহগ যত হবে পাওয়ার তার চেয়ে 1 কম, অথবা পাওয়ার যত সহগ তার চেয়ে 1 বেশি, এটা মনে রাখলেই হবে দ্বিঘাতের ক্ষেত্রে। ত্রিঘাতের ক্ষেত্রে কোনো শর্টকাট নাই, ত্রিঘাতের যে ফর্মুলা গুলো আছে -3 যে ফর্মুলা গুলো আছে এটা একটু মুখস্থ করতে হবে, কিছু করার নেই। দেখবা মাঝে মধ্যে এই ফর্মুলা গুলো ডাইরেক্ট এমসিকিউ তে চলে আসছে। ঠিক আছে, নেক্সটে যাই। দ্বিপদী বিস্তৃতির বৈধতা, এটা অলরেডি আমি তোমাকে বুঝিয়ে ফেলছি। আমি তোমাকে বলছিলাম যে এখানে যে x যে কোনো একটা বিস্তৃতির ক্ষেত্রে যদি উপরে ভগ্নাংশ অথবা নেগেটিভ থাকে, ভগ্নাংশ অথবা নেগেটিভ থাকলে আমাদের কি করা লাগে? এটাকে জোর করে 1 প্লাস এক্স এই ফরম্যাটে ভাঙাইতে হয়। মানে যে কোনো একটা পদকে তুমি 1 বানাবা, 1 বানানোর পর এখানে প্লাস আছে তো মাইনাস এক্স যাই থাকুক না কেন, এর যে পরম মান এই পরম মানটা একের চেয়ে ছোট হইতে হবে। একের চেয়ে যদি ছোট না হয় তাহলে তুমি এই যে ফর্মুলাটা এই ফর্মুলা ইউজ করতে পারবা না। এটা হচ্ছে দ্বিপদীর বৈধতা। দ্বিপদীর বৈধতা বা অভিসারিতা, বৈধতা বা কি অভিসারিতা। তো দুইটা স্পেশাল টাইপ আছে, কি অভিসারী এবং অপসারী। কোন একটা দ্বিপদী অভিসারী নাকি অপসারী বুঝবা কিভাবে? কোন একটা দ্বিপদী অভিসারী নাকি অপসারী বুঝবা কিভাবে? 1 প্লাস এক্স, 1 এর সাথে যোগ অথবা বিয়োগ আকারে যা থাকবে এর পরম মান একের চেয়ে ছোট হইলে এটাকে আমরা বলি অভিসারী, আর একের চেয়ে বড় হইলে কি বলি অপসারী। আমাদের অভিসারিতা বেশি আসে, অপসারিতা আসে না। তো আমরা দেখি, তোমাকে বলছে এই যে বিস্তৃতিটা আছে এই বিস্তৃতির কোন ব্যবধিতে অবিস্তৃত, এটা কোন ব্যবধিতে অবিস্তৃত, কোন ব্যবধিতে আমরা বের করবো কিভাবে? এখানে যোগ অথবা বিয়োগ আকারে যা থাকবে দ্যাট মিন্স মডুলাস অফ 2x লেস দেন কত হইতে হবে 1 হইতে হবে। মডুলাস অফ 2x লেস দেন কি হইতে হবে 1। এখন যারা আমার বাস্তব সংখ্যা এবং অসমতা যে ক্লাসটা আছে ক্লাসটা করছো তারা অবশ্যই জানো মডুলাস অফ x লেস দেন a এরকম থাকলে এখান থেকে কিন্তু চাইলে আমরা এটা লিখতে পারি মডুলাস অফ x লেস দেন a। যদি এরকম থাকে এটা থেকে আমরা কি লিখতে পারবো মাইনাস এর a লেস দেন x লেস দেন a। এখানে দেখো x এর পরিবর্তে শুধু 2x আছে, তো আমরা কি করব এখান থেকে আমরা কি লিখবো মাইনাস a লেস দেন x এর পরিবর্তে 2x আছে 2x লিখবো, লেস দেন a এর পরিবর্তে কত আছে 1 যা আছে তা লিখলাম। তো আমাকে যদি এখানে ব্যবধি বের করার জন্য বলছে, ব্যবধির ক্ষেত্রে কিন্তু x এর সাথে কোনো কিছু থাকা যায় না, 2 বাদ দিতে হবে। 2 কিভাবে বাদ দিব? সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দাও, এখানে হয়ে যাবে মাইনাস এর 1/2 লেস দেন x লেস দেন 1/2। এটা হচ্ছে আমাদের সেই ব্যবধি যেই ব্যবধিতে এই যে বিস্তৃতিটা আছে সেই বিস্তৃতিটা কি অবিস্তৃত। আশা করি ক্লিয়ার। যারা বাস্তব সংখ্যা সমতা চ্যাপ্টারটা আমার কাছে পড়ছো তারা এই জিনিসটা বোঝা উচিত, না পড়লে কিন্তু এটা বুঝবা না। এর আগে যে আমরা তমপদ পড়ছি এখানেও কিন্তু তমপদের ফর্মুলা আছে। তমপদের ফর্মুলা কি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, ফর্মুলা এখানে লিখে দিছি। এখান থেকে তুমি যদি r প্লাস 1 তম পদ বের করতে চাও, r প্লাস 1 তম পদ তুমি কিভাবে বের করবা? r প্লাস 1 তম পদের বেলায় যততম পদ তুমি বের করতে চাবা তোমাকে কিন্তু আমি বলছি এখানে হবে তার চেয়ে 1 কম ফ্যাক্টরিয়াল, তার চেয়ে 1 কম ফ্যাক্টরিয়াল ভাগ আকারে আসবে। আর এখানে ভাগ আকারে যত ফ্যাক্টরিয়াল থাকবে উপরে পদ হবে ততটা, n থেকে শুরু হয়ে এক এক করে কমবে। কত পর্যন্ত কমবে? এখানে যত মান থাকবে তার চেয়ে 1 কম পর্যন্ত, দ্যাট মিন্স r-1 পর্যন্ত। আর x এর পাওয়ার কি হবে? x এর পাওয়ার হবে এখানে যত ফ্যাক্টরিয়াল দিয়ে তুমি ভাগ করতেছো x এর পাওয়ার হবে তত। আশা করি ক্লিয়ার। ফর্মুলাটা মুখস্থ করতে হবে, আর কিছু করার নেই। এই রিলেটেড টপিক গুলোর ক্ষেত্রে x ডিভাইড বাই 1 মাইনাস 4x ইন্টু 1 প্লাস 4x এইরকম যে টপিক গুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে আমাদের মিডল টার্ম ভাঙাইতে হবে। সরি মিডল টার্ম না, মানে কি বলে আংশিক ভগ্নাংশে ভাঙাইতে হবে। কিসে ভাঙাইতে হবে? আংশিক ভগ্নাংশে।
এরকম বিস্তৃতি আছে, বিস্তৃতিতে কোন একটা কিছু সহগ বের করার জন্য বলছে, অন্য কোন একটা কিছু বের করতে বলছে। এই ফরম্যাটের ক্ষেত্রে আমাদের আংশিক ভগ্নাংশে ভাঙিতে হবে। আংশিক ভগ্নাংশে ভাঙাবো কিভাবে? যারা আংশিক ভগ্নাংশে প্রকাশ করা জানো তো জানো, না জানলে একটু আপাতত জাস্ট বুঝো। আংশিক ভগ্নাংশের মধ্যে আমাদের কি করতে হয়? ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশে এটাকে ভাঙাইতে হয়। আংশিক ভগ্নাংশ মানে কি? অনেক বড় একটা ভগ্নাংশ থাকবে, এই ভগ্নাংশটাকে আমরা ছোট ছোট করে ভাঙাবো। ছোট ছোট করে ভাঙানোর শর্টকাট কি? যে উৎপাদক গুলো থাকবে উৎপাদক গুলো ডিরেক্ট লিখবা। 1 - 4x এটা একটা ভগ্নাংশের বেলায় যাবে, আর একটা ভগ্নাংশের মধ্যে যাবে কি 1 - 5x লিখবা। লেখার পর এখানকার সহগটা কি হবে? এটা নিচে যা থাকবে এটাকে মনে মনে 0 ধরবা। এটাকে তুমি যদি মনে মনে 0 ধরো, x এর মান কত আসবে? 1/4। মনে করে 0 দিলে x এর মান কত আসবে? 1/4। এই 1/4 এই পুরো ফাংশনটার মধ্যে বসাবা, কিন্তু এটা বাদে, যেটা নিচে আছে সেটা বাদে বসাবা। এই যে এখানে 1 - 4x ছিল, এই 1 - 4x এর মধ্যে বসানো যাবে না, বাদ বাকির মধ্যে বসাও। বসাই দেখো কত আসে। কি করতে হবে? উপরে ভগ্নাংশ x এর মান বসাতে হবে 1/4। 1/4 বসাইলাম, নিচে ভাগাকার আসবে 1 - 5 × 1/4, x এর মান 1/4। ইকুয়ালে ক্লিক করলাম, -1 আসছে, -1 বসাইলাম। পরবর্তীতে হুবহু সেম এটাকে তুমি মনে মনে 0 ধরবা। মনে মনে যদি 0 ধরো, x এর মান কত আসবে? 1/5। এই 1/5 পুরো ফাংশনটার মধ্যে বসাই দিবা, কিন্তু নিচে যেটা লিখছো সেটা কিন্তু বসানো যাবে না, 1 - 5x এর মধ্যে বসানো যাবে না। এইটা বাদে বাদবাকি পুরোটার মধ্যে বসাইতে হবে। বাদবাকি পুরোটার মধ্যে বসাও। নিচে হচ্ছে 1/5 ডিভাইডেড বাই 1 - 4 × 1/5, 4 × 1/5 ইকুয়ালে ক্লিক করো, 1 আসছে। কত আসছে? 1। দ্যাট মিন্স এটাকে চাইলে আমরা তো এভাবে লিখতে পারি, -1 - 4x ইনভার্স 1 প্লাস 1 - 5x ইনভার্স 1 লিখতে পারি না? লিখতে পারি তো। এখন কি করব একটু দেখো, বুঝাই। দেখো তো, এই আকৃতিটা দেখে কোনো কিছু কি মনে পড়ে? 1 - x ইনভার্স 1, 1 - x ইনভার্স 1 মনে পড়ে? ফর্মুলা তো একটু জাস্ট দেখালাম। এই যে 1 - x ইনভার্স 1 ফর্মুলা কি ছিল? 1 + x + x² + x² + x⁴ প্লাস ডট ডট। এই যে থাকতো 1 - x এর বেলায় দুইটাই মাইনাস আছে, দুইটাই মাইনাস থাকলে সবগুলা প্লাস। এখানেও মাইনাস, এখানেও মাইনাস, সবগুলা কি প্লাস। আর পাওয়ার আকারে যদি নেগেটিভ 1 থাকে, নেগেটিভ 1 থাকলে কিন্তু সহগের কোনো চিন্তা করা লাগে না, সহগ সবসময় 1 হবে। তো এটাই আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। করো। মাইনাস সামনে যা আছে তা লিখবা, সামনে এখানে মাইনাস আছে, যা আছে তা লিখলাম। 1 - x ইনভার্স 1 সবগুলো প্লাস হবে। 1 + x², 1 + x প্লাস x², x² মানে কি? এটার উপর স্কয়ার, প্লাস x³ মানে কি? এটার উপর কিউব, প্লাস ডট ডট ডট। ফর্মুলা এটা ইউজ করলাম। এই প্লাসের প্লাস যা আছে তা দিলাম। সিমিলার ভাবে 1 - x ইনভার্স 1 ফর্মুলা অ্যাপ্লাই করো। 1 প্লাস শুধু 5x প্লাস 5x এর উপর স্কয়ার প্লাস 5x এর উপর কিউব প্লাস ডট 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 লিখলাম। এদের পর্যন্ত আশা করি বুঝছো। জাস্ট আমি ফর্মুলা ইউজ করছি, আর কিছু করিনি। এখন তোমাকে যদি বলছে x টু দি পাওয়ার n এর সহগ, তুমি লিখো x টু দি পাওয়ার n এর সহগ কি হবে? তুমি দেখো তো, x এর পাওয়ার যখন 1, 4 এর পাওয়ার 1, x এর পাওয়ার 2 হইলে 4 এর পাওয়ার 2, x এর পাওয়ার 3 হইলে 4 এর পাওয়ার 3। তাহলে x এর পাওয়ার যদি n হয়, 4 এর পাওয়ার কত হবে? n হবে। আমার তো x টু দি পাওয়ার n এর সহগ লাগবে। x এর পাওয়ার 2 হইলে 4 এর উপর পাওয়ার 2 থাকে, x এর উপর পাওয়ার 3 থাকলে 4 এর উপর পাওয়ার 3 থাকে। তাহলে x এর উপর পাওয়ার যদি n থাকে, 4 এর উপর পাওয়ার কত হবে? n হবে। বাট সামনে কিন্তু একটা মাইনাস আছে, সামনে একটা মাইনাস থাকার কারণে 4 এর উপর পাওয়ার কি হবে? n তো হবেই, সামনে একটা মাইনাস আসবে। ঠিক আছে, মানে এতটুকু অংশের মধ্যে x টু দি পাওয়ার n এটা সহগ হবে x টু দি পাওয়ার n এর সহগ কত হবে? -4 টু দি পাওয়ার n। ঠিক আছে, আমি এতটুকু নিয়ে চিন্তা করে ফেলছি। এখন তুমি এতটুকু নিয়ে চিন্তা করো, এতটুকু নিয়ে তুমি যদি চিন্তা করো, একটু খেয়াল করো। x এর পাওয়ার 1 হলে 5 এর পাওয়ার 1, x এর পাওয়ার 2 হলে 5 এর পাওয়ার 2, x এর পাওয়ার 3 হলে 5 এর পাওয়ার 3, x এর পাওয়ার 4 হলে 5 এর পাওয়ার 4।
তাহলে x এর পাওয়ার যদি n হয় 5 এর মাথায় x এর পাওয়ার যদি n হয় সহগ আকারে কি থাকবে 5 এর মাথায় n থাকবে সহগ আকারে যদি 5 এর মাথায় n থাকে সামনে কিন্তু প্লাসই আছে দ্যাট মিন্স আমাদের आंसर হবে প্লাস 5 টু দি পাওয়ার এটি आंसर আশা করি বুঝছো x টু দি পাওয়ার n এর সহগ কিভাবে বের করা লাগবে আগে ভাঙাবা ভাঙানোর পর চিন্তা করে দেখবা x এর পাওয়ার কত হইলে 4 এর পাওয়ার কত হয় x এর পাওয়ার কত হইলে 5 এর পাওয়ার কত হয় বা সহগ আকারে কত আসে যেটা আসবে সেইগুলো সবগুলো যতগুলো সম্ভব সবগুলো বসায় যোগ করে দিবা তাইলে হয়ে যাবে ঠিক আছে নেক্সট ম্যাথ ওবো সেম নিজে 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 ট্রাই করবা একটু আগে আমরা কি দিয়ে দেখাইলাম দুইটাই -1 ছিল এভাবে দেখাইছি আর এখানে কি করবা এটাকে ভাঙাবা ভাঙিয়ে দেন কাজ করবা এটাকে কিভাবে ভাঙাবো একটু বলে দিই তাইলে বুঝতে সুবিধা হবে কি করবা এখানে উপরেরটা 1 প্লাস এক্স হোল স্কয়ার যা আছে তা রাখবা আর নিচেরটাকে তুমি কি লিখতে পারো 1 মাইনাস এক্স ইনভার্স 1 লিখতে পারো না ইনভার্স 2 লিখতে পারো না হ্যাঁ পারো তো এরপর তোমার কি করতে হবে এইটার ফর্মুলা ইউজ করতে হবে এটা ফর্মুলা তো আমরা একটু আগে জাস্ট শিখে আসছি এটা ফর্মুলা ইউজ করতে হবে শিখে আসছি এই দুটো ফর্মুলা ইউজ করার পর দেন যেই সহগগুলো সম্ভব সেই সহগগুলোকে তোমার কি করতে হবে লিখতে হবে লেখার পর তুমি ক্যালকুলেশন করে দেখবা যেটা আসবে সেটা আমাদের आंसर SW এটা কিছু শর্টকাট আছে যদি আকৃতি এরকম থাকে 1 বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x ইনটু 1 মাইনাস bx এই বিস্তৃতিতে তোমাকে যদি বলে x টু দি পাওয়ার n এর সহগ বের করো आंसर হবে a টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস b টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই a মাইনাস b আর যদি উপর x থাকে x ডিভাইডেড বাই 1 মাইনাস x ইনটু 1 মাইনাস bx এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ যদি বের করার জন্য বলে आंसर কি হবে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n ডিভাইড বাই a মাইনাস b শর্টকাট আকারে তুমি ইউজ করতে পারো দেখো এখানে দেয়া আছে কোনটা দেখা যায় হুম হুম দেখো আচ্ছা শর্টকাট দিয়ে তুমি এটা করতে পারো চাইলে যে শর্টকাটগুলো দিয়ে দিছি অথবা একটু আগে যে ম্যাথগুলো করাইছি এটারে তোমার কি করতে হবে আংশিক ভগ্নাংশের মধ্যে ভাঙাইতে হবে আমি তোমার x টু দি পাওয়ার n দিয়ে দেখাইছি এখানে x টু দি পাওয়ার 10 আছে 10 দিয়ে করতে হবে এটা আশা করি পারবা এটাকে কি করবা এটা মানে কি এটা মানে হচ্ছে 1 প্লাস x যা আছে তা থাকবে আর এখানে 1 মাইনাস x ইনভার্স 2 আসবে 1 মাইনাস x ইনভার্স 2 এখন কি করতে হবে 1 প্লাস x এটা তো আসলে ভাঙানোর মতো কিছু নাই 1 মাইনাস x ইনভার্স 2 এটাকে ভাঙাইতে হবে ভাঙানোর পর তোমাকে x টু দি পাওয়ার r এটা সহগ বের করতে হবে ঠিক আছে নিজেরা ট্রাই করবা ওবো সেম ম্যাথ আমি একটা ম্যাথ দেখাইছি তিন চারটা SW দিতেছি সেম টু সেম এটা মানে কি 1 প্লাস x যা আছে তা রাখবা আর 1 ডিভাইড বাই 1 মাইনাস x এটা মানে কি 1 মাইনাস x ইনভার্স 1 1 মাইনাস x ইনভার্স 1 এর ফর্মুলা তো জানি ফর্মুলা বসাই দিবা গুণাকারে থাকবে দেন ওইখান থেকে কি করতে হবে x টু দি পাওয়ার 9 এর সহগ বের করতে হবে অসীম ধারার সমষ্টি অসীম ধারার সমষ্টি অসীম ধারার সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে মানে আমাদের এরকম কিছু ধারা দেওয়া থাকবে আর কি অনেকগুলো ধারা এরকম আকারে আকৃতিতে দেওয়া থাকবে বা এই যে সরি এই যে এরকম আকৃতিতে ধারা দেওয়া থাকবে এরকম আকৃতিতে ধারা দেওয়া থাকবে যদি এই আকৃতিতে ধারা দেওয়া থাকে আমাদের ধারা সমষ্টি বের করার জন্য দুইটা কাজ করতে হবে কি করতে হবে দুইটা কাজ কি কি এই ধারাটাকে তোমার এরকম ভাবে ধরতে হবে সরি ধারার যে যোগফল সমষ্টি মানে যোগফল বের করতে হবে এই ধারার যোগফলটাকে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এই ফরম্যাটে ধরতে হবে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এই ফরম্যাটে ধরতে হবে আমাদের এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও
এতটুকু কি ক্লিয়ার? আমাদের এখানে এরকম একটা অসীম ধারা দেওয়া থাকবে, এই অসীম ধারার সমষ্টি কিভাবে বের করব? বের করার জন্য এই ধারাটাকে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n অথবা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এই ফরম্যাটে ধরতে হবে। আশা করি বুঝছো। ধরার পর কিভাবে কাজ করবো আমি বলতেছি। ধরবা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n অথবা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, যেটাই ধরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ধরবা। ধরার পর দেখো তো এই ধারাটার সমষ্টি বের করার জন্য আমাদের কি দরকার? কোনো মতে যদি আমি এক্স বের করতে পারি আর n বের করতে পারি তাহলে আমাদের ম্যাথ কমপ্লিট। এক্স বের করতে পারলে আর n বের করতে পারলে কমপ্লিট না? এখন এইটাকে যখন আমরা ভাঙাইতাম, ভাঙানোর ক্ষেত্রে আচ্ছা এক্স এবং n এর মান বের করতে হবে। এক্স এবং n এর মান আমরা কিভাবে বের করব? এই যে ধারাটা, এই ধারাটার বিস্তৃতির একটা ফর্মুলা ছিল না? ফর্মুলাটা কি ছিল? 1 প্লাস nx প্লাস n into n minus 1 divided by 2 factorial into x square plus dot dot dot, এরকম ছিল না? এরকম ছিল। কিন্তু এরকম থাকার পর তোমার কি করতে হবে? এইটার সাথে এটা তুলনা করতে হবে। এটার সাথে এটা তুলনা যদি করো, দেখো প্রথমে 1 আছে, প্রথমে 1 আছে, পরে হচ্ছে nx, দ্যাট মিন্স আমি বলতে পারবো nx এর মান হচ্ছে 1/10। পরে এই যে 1 into 4 divided by 10 into 20, এটা আসলে কিসের মান? n into n minus 1 divided by 2 factorial, এটার মান। ঠিক আছে, এই মানগুলো ধরে ধরে x এবং n এর মান বের করতে হবে, x এবং n এর মান বের করতে হবে। এখন x এবং n তুমি যদি থিওরিটিক্যালি করতে চাও, থিওরিটিক্যালি করলে অনেক টাইম লাগবে। এটা এখন শর্টকাট মুখস্থ করতে হবে। শর্টকাটটা কি? x এর মান হবে ডিভাইড, x এর মান হবে কি? লবে অন্তর ডিভাইডেড বাই হরে অন্তর। x এর মান কি হবে? লবে অন্তর ডিভাইডেড বাই হরে অন্তর। তুমি যদি এই শর্টকাটটা জাস্ট মনে রাখো তাহলে তুমি ধারা যোগফল ডিরেক্ট বের করে ফেলতে পারবে। কিভাবে? তুমি দেখো উপরে সমান্তর ধারা আকারে বাড়তেছে না, উপরে এবং নিচে যদি ধারা আকারে থাকে, দেখো উপরে প্রথমে 1 ছিল, পরে 1 আর 4 আসছে, 3 বাড়ছে, পরে 1 4 7 আরো 3 বাড়ছে, পরে 1 4 7 10, এরকম ভাবে 3 করে বাড়তেছে। নিচে কোনো কিছু নাই, প্রথমে 10, 10 এর পর আসছে কত? 10 থেকে 20, 10 বাড়ছে, পরে 10 20 30, 10 করে বাড়তেছে না? মানে লবে কতটুকু করে বাড়তেছে সেটা হচ্ছে লবে অন্তর, হরে কতটুকু করে বাড়তেছে সেটা হচ্ছে কি? হরে অন্তর। এবার আমাদের x সমান সমান কি হবে? লবে অন্তর, লবে পার্থক্য কত? 3, হরে পার্থক্য কত? 10। এবার আমি ডিরেক্ট বলতে পারবো x সমান হচ্ছে 10 আর 3/10। x সমান আমরা কি বলতে পারবো এখানে? 3/10। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। x কি হবে? 3/10। এখন আমার দরকার হচ্ছে n এর মান। n এর মান আমরা কিভাবে বের করব? দ্বিতীয় পদ যেহেতু nx, সরি দ্বিতীয় পদ যেহেতু nx আর এখানকার দ্বিতীয় পদ যেহেতু 1/10, সুতরাং আমি এখান থেকে nx সমান সমান তো 1/10 বলতে পারবো। nx সমান সমান যদি 1/10 বলি, x সমান আমি কত জানি? n এর n, x সমান আমি কত জানি? 3/10 সমান 1/10, 10 10 কাটা, ক্যালকুলেশন করলে n এর মান আসবে 1/3। n এর মান কি আসবে? 1/3। x এর মান পাইছো, n এর মান পাইছো, এখন জাস্ট বসাই দিলে আমাদের আনসার চলে আসবে। বাট বসানোর ক্ষেত্রে আমাদের একটা নিয়ম ফলো করে বসাইতে হবে। বসানোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা নিয়ম ফলো করে বসাইতে হবে। কিভাবে বসাবো বোঝাই। দেখো তুমি যদি খেয়াল করো, এখানে প্রত্যেকটা পদ কিন্তু যোগ আকারে আছে, মাঝখানে কি কোনো যোগ বিয়োগ বা বিয়োগ আছে এরকম কোনো কিছু আছে? নাই। প্রত্যেকটা পদ যেহেতু যোগ আকারে আসতেছে, আমাদের কি করতে হবে? আমি তোমাদের একটু আগে জাস্ট দেখে আসছি, প্রত্যেকটা পদ যোগ আকারে থাকলে দুইটাই কিন্তু নেগেটিভ আসতো, দুইটাই কি আসতো? নেগেটিভ। এই যে একটু আগে দেখে আসছিলাম না সূত্রের মধ্যে, যদি দুইটাই নেগেটিভ থাকে প্রত্যেকটা পদ যোগ আকারে আসে। এই যে এখানেও -1 এখানেও মাইনাস, যদি দুইটাই নেগেটিভ থাকে সবগুলো কি আকারে আসে? যোগ আকারে। দ্যাট মিন্স অবশ্যই এরকম কোন একটা ফরম্যাট ছিল যেখানে হচ্ছে দুইটাই নেগেটিভ, এই জন্য সবগুলো যোগ আকারে আসছে। এখানে বলতে পারবো না আমি? হ্যাঁ বলতে পারবো তো। সবগুলো যদি এখানে যোগ আকারে আসছে, সবগুলাই যে যোগ আকারে কম আসবে যদি দুইটাই নেগেটিভ হয়। দ্যাট মিন্স আমার x এর ভ্যালুটাকে নেগেটিভ ধরতে হবে, n এর ভ্যালুটাকে নেগেটিভ ধরতে হবে। ধরো তখন आंसर কি আসবে? 1 মাইনাস x, x এর মান কত পাইছো? 3/10 বসাও, হোল টু দি পাওয়ার মাইনাস n, n এর মান কত? 1/3। এখন জাস্ট এটা ক্যালকুলেটরে উঠাবা, যেটা আসবে সেটা आंसर। কি উঠাবা? 1 মাইনাস 3/10 হোল টু দি পাওয়ার মাইনাস 1/3 ইকুয়ালি ক্লিক করো 1.1262, এটা হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে,
আমাদের আনসার হবে এটা। আশা করি বুঝতে পারছো। এই ধারাগুলো আসলে খুব কম আসে, বাট আসতে পারে, এই জন্য আমি জাস্ট দেখাই দিলাম আর কি। এইটা 9-10 পরে আসছে, অসীমতক সমষ্টি নির্ণয়ের ফর্মুলা শিখে আসছিল না? অসীম একটা গুণোত্তর দ্বারা সমষ্টি, অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র কি ছিল? S ইকুয়াল a বাই 1 মাইনাস r। a মানে প্রথম পদের মান 1 ডিভাইডেড বাই 1 মাইনাস r। r মানে সাধারণ অনুপাত, এখানে সাধারণ অনুপাতের মান হচ্ছে 1/3। 1 ডিভাইড বাই 1/3 মানে কি? 1 ডিভাইড বাই 2/3, ক্যালকুলেশন করলে 3/2। 3/2 কত নম্বর অপশনে আছে? 2 নম্বরে, এটি আছে। ঠিক আছে, হুবহু সেম। এটা অসীম গুণোত্তর ধারার যোগফল নির্ণয়ের ফর্মুলা। এই টপিকটা পড়লে মোটামুটি আমাদের শেষ। কি? সংখ্যামান বৃহত্তম পদ। সংখ্যামান বৃহত্তম পদ মানে কি? তবে দেখো, এই পদের মধ্যে কে সবচেয়ে বড় পদ, বা কোন পদটার মান সবচেয়ে বেশি বলতে পারবা? কোন পদটার মান সবচেয়ে বেশি বলতে পারবা? তোমার নিজে একটু আইডিয়া করে বলতে পারো যে এটাও হইতে পারে, এটা কি হইতে পারে? হইতে পারে। কারণ কোনটা এক্স্যাক্টলি কিন্তু বলা যাবে না। কেন? এক্স্যাক্টলি বলতে গেলে আমার এ এবং বি এর মান বলে দিতে হবে, এ এবং বি এর মান বলে দিতে হবে। সংখ্যামান বৃহত্তম পদ হচ্ছে চলকের মানগুলো বসিয়ে যেই পদের মান সর্বোচ্চ পাওয়া যায় সেটাকে আমরা সংখ্যামান বৃহত্তম পদ বলি। সেটাকে আমরা কি বলি? সংখ্যামান বৃহত্তম পদ। তো সংখ্যামান আমরা বৃহত্তম পদ বের করবো কিভাবে? বের করার জন্য আমাদের এটা মনে রাখা লাগবে। কি? এখানে লিখে রাখছি, দেখো, একটা বিস্তৃতিতে বৃহত্তম পদ একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে। তুমি যদি খেয়াল করো, এই জায়গার মধ্যে 3 আছে, এই জায়গার মধ্যে 3 আছে, এ আর বি দুইটা মানে যদি 1 হয়ে যায়, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 3। সংখ্যামান বৃহত্তম পদ দুইটা হয়ে গেছে না? তখন ওইটা হয়ে গেছে দুইটা। আবার সংখ্যামান বৃহত্তম পদ একটাও হইতে পারে, শিওর না। একটা হইতে পারে, দুইটা হইতে পারে, ডিপেন্ড করবে কার উপর। দেখাইতেছে, দেখো, একটা বিস্তৃতিতে বৃহত্তম পদ একটি বা দুইটি, যে কোনো দুটি হইতে পারে। বৃহত্তম পদ দুটি থাকলে পদ্ময়ের সহগের অনুপাত সমান হবে। বৃহত্তম পদ যদি দুইটা থাকে তাহলে এদের অনুপাত অবশ্যই সমান হবে। দেখো, এখানে যদি এর মান এবং বি এর মান 1 বসাও, দুইটা পদ পাইছো বৃহত্তম পদ। দুইটা বৃহত্তম পদের মান কত? 3 না? বৃহত্তম পদের মান কত? 3। বৃহত্তম পদের মান সমান হবে, দ্যাট মিন্স অনুপাত হবে 1। অনুপাত কি হবে? 1। এটা এখানে বলা আছে। এখন বৃহত্তম পদের জন্য তুমি এই ফর্মুলাটা ইউজ করবা অথবা এই ফর্মুলাটা ইউজ করবা। মানে দুইটা পদের অনুপাত তো অবশ্যই 1 হইতে হবে। দুইটা পদের অনুপাত কি হইতে হবে? 1। দুইটা পদের অনুপাত পজিটিভ 1 ধরবো যদি n এর মান ধনাত্মক হয়, মানে পাওয়ার আকারে ধনাত্মক থাকে। আর এটা সমস্যা, মানে আমি নেগেটিভ 1 ধরবো যদি n এর মান কি হয়? নেগেটিভ হয় বা ঋণাত্মক হয়, পাওয়ার আকারে যদি ঋণাত্মক সংখ্যা থাকে। ঠিক আছে, একটা ম্যাথ করি, একটা ম্যাথ করলে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। দেখো, x ইকুয়াল এত হলে তোমাকে বলছে এই যে বিস্তৃতি, এই বিস্তৃতিতে সাংখ্যমান বৃহত্তম পদ কত সেটা বের করো। সাংখ্যমান বৃহত্তম পদ যে বের করবা, x এর কোন মানের জন্য বের করতে হবে? 3 মানের, 3/4 এর জন্য। x এর মান 3/4 হলে সাংখ্যমান বৃহত্তম পদ আমরা কিভাবে বের করব? অনুপাত সমান ধরতে হবে। অনুপাত সমান আমরা কিভাবে ধরবো? কত নাম্বার পদ বৃহত্তম পদ সেটা আগে আমরা বের করতে হবে। কত নাম্বার পদ আমি তো জানি না। ফর্মুলা কি? অনুপাত সমান হইতে হবে। অনুপাতের মান +1 অথবা -1 হইতে হবে। x r, সরি, এক্সপ্লেইন করে আরেকটু দেখো। সাংখ্যমান বৃহত্তম পদের ক্ষেত্রে আমি তোমাকে কি বলছি? এই যে পর যে দুইটা অনুপাত, এই অনুপাতের মান পজিটিভ 1 হইতে হবে, অথবা এই যে অনুপাত, এই অনুপাতের মান কি হইতে হবে? নেগেটিভ 1। পাওয়ার নেগেটিভ হলে এটা ইউজ করব, পাওয়ার পজিটিভ হলে এটা ইউজ করব। এখানে পাওয়ার কি? নেগেটিভ, তবে নেগেটিভ ফর্মুলা ইউজ করতে হবে। তো দুইটা পদ এর অনুপাত নির্ণয়ের ফর্মুলা কি ছিল? n - r + 1 ডিভাইডেড বাই r ইকুয়াল কি? -1 ইউজ করতে হবে, এই যে ফর্মুলা অনুযায়ী। বাট এখানে কিন্তু আমার n এর মান জানা আছে। n এর মান কত? n এর মান কিন্তু -3। n এর মান -3। বসায় কাজ করো, দেখো কি আসে। উপরে আসবে -2 - r ডিভাইডেড বাই r সমান -1। দ্যাট মিন্স -2 - r সমান হবে -r। আমি কি কত ভুল করলাম? মাথা তো ফুল নষ্ট হয়ে গেছে। এখানে তুমি x/a দেই নাই গুণাকারে। ইনটু x/a, x এর মান কত? -x ডিভাইডেড বাই a এর মান কত? 1। মাইনাস x এর মান কত? 3/2, 3/4, 3/4 বসাই দিই। তুমি ডিরেক্ট মাইনাসের 3/4 বসাবো। ডিরেক্ট মাইনাসের 3/4 যদি বসাও, 4r গুণ দিলে কি হয়ে যাবে? 4r। এই পাশে হচ্ছে মাইনাসের 4r হবে।
আর এই পাশে মাইনাসের 3 যদি গুণ দাও, 3 দুগুণে প্লাসের 6 হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে 6 আর প্লাসের হয়ে যাবে 3r। ঠিক আছে, একটা ওই পাশে নাও। আচ্ছা আমার একটু কোথাও ভুল হয়েছে, দাঁড়াও আমি একটু চেক করি। আমি কোশ্চেনটা চেক করি, চেক করে করতেছি এটা। একটু ভুল করছি এখানে, আমি আরেকটু করি, নতুন করে করি। হ্যাঁ, যে অনুপাত, অনুপাতের মান n, n এর মান কত? -3 মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ইন্টু x বাই a, x ডিভাইড বাই r মান কত? 1 সমান কত ধরতে হবে? -1 ধরতে হবে। ধরলাম, ক্যালকুলেশন করলে পরে কত আসবে? -2 মাইনাস r ডিভাইডেড বাই r ইন্টু x সমান কত? -1। আর ওই পাশে গুনতে দিলে -2 মাইনাস r ইন্টু x এর মান আমার কত দেওয়া আছে? 3/4 সমান -r। যদি ক্যালকুলেশন করো 4 অপর পাশে গিয়ে গুণ হয়ে যাবে, আর 3 যদি ভিতরে নিয়ে গুণ করো মাইনাসের 6 মাইনাসের 3r সমান সমান কত? 3 যদি ভিতরে গুণ করো আর এখানে আসবে কত? -4r। দ্যাট মিন্স -6 সমান সমান আসবে মাইনাসের r। তো r এর মান আমি কত বলতে পারবো? 6। r এর মান আমি কত বলতে পারবো? 6। r এর মান যেহেতু 6 বলতে পারবো, দ্যাট মিন্স আমি বলতে পারবো এখানে সাংখ্যমান বৃহত্তম পদ কোন কোন পদ হবে? r এর মান যদি 6 হয়, দ্যাট মিন্স আমাদের আনসার কিন্তু হলো 6তম পদ এবং 7তম পদ। r এর মান কত হবে? r এর মান যেহেতু 6 পাইছি, আমরা কত কত পদ বলবো? 6তম পদ এবং 7তম পদ। এটা হচ্ছে আমাদের ছোট পদটা। r এর মান যেটা আসবে এখান থেকে যে আমরা r এর মান বসাইতাম, এটা কিন্তু আমরা ছোট পদ বসাইতাম। r এর মান হবে একটা হচ্ছে 6তম পদ, আরেকটা হবে একটা বেশি 7তম পদ। 6তম পদ এবং 7তম পদ হচ্ছে বৃহত্তম পদ। এখন আমাকে যদি বৃহত্তম পদটা বের করার জন্য যেহেতু বলছে, তুমি কি করবা? জাস্ট 6তম পদ বের করে ফেলবা। 6তম পদের বেলায় যততম পদ নিচে কি হবে? তার চেয়ে 1 কম ফ্যাক্টোরিয়াল ইনটু x এর পাওয়ার কত হবে? x এর মান দেওয়া ছিল 3/4, এর উপর পাওয়ার কত হবে? যত ফ্যাক্টোরিয়াল তত। আর এর উপরে কি হবে? n এর মান যত তার চেয়ে 1 করে কমবে। n এর মান কত? -3, এটা থেকে 1 কমাও। এরপরে -3, এটা থেকে আরেক কমাও। -3, এটা থেকে -1 -2 -3 করো, -3 থেকে -4 করো, এতটুকু পর্যন্ত আসবে। বলছিলাম আমি যে এখানে নিচে যত ফ্যাক্টোরিয়াল থাকবে বিয়োগ আকারে এর চেয়ে 1 কম পর্যন্ত আসবে, আর নিচে যত ফ্যাক্টোরিয়াল পদ হবে তার সমপরিমাণ। 5টার জন্য 5টা পদ আসবে, 1টা 2টা 3টা 4টা 5টা। এই পুরোটা তুমি ক্যালকুলেটরে উঠাবা, উঠালে যে অ্যান্সারটা আসবে সেটা আমাদের কি হবে? সাংখ্যমান বৃহত্তম পদ। তো আশা করি সবাই বুঝতে পারছো। এটা আসলে তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, এই জন্য অনেকের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে। যদি থিওরিটা তোমার কাছে ভালো করে না জানা থাকে তাহলে আসলে তুমি বুঝবা না ভালো করে। ঠিক আছে, তো আমি ট্রাই করছি যতটুকু বেসিক থেকে বোঝানো যায়, জাস্ট ফর্মুলা গুলো মুখস্থ করবা, ম্যাথ সলভ করবা, তাইলেই হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকবে। নেক্সট নতুন একটা ক্লাসে সবার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম সবাইকে।